ওকে, গুড ইভিনিং সবাইকে। আমাকে কি শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তো আমরা উইলিয়াম ব্লেকের রোমান্টিক পোয়েট্রি পড়া শুরু করেছি। তোমাদের আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আজকে আমরা উইলিয়াম ব্লেকের একটা শিট তোমাদের দিয়েছিলাম, তাই না, পড়ার জন্য? হুম। এবং জি আমরা স্যার। উইলিয়াম ব্লেকের পোয়েট্রির যে বিভিন্ন মানে থিওরি বা এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলেছি। আশা করি সেগুলো তোমরা বুঝেছো। আজকে আমরা মোটামুটি শুরু করব আমাদের পয়েমগুলো। তো আমরা প্রথমেই আজকে শুরু করব হচ্ছে ইন্ট্রোডাকশন। যে পয়েমটি রয়েছে, মানে দুটো পয়েম রয়েছে, দুটারই, সেটা সংস অফ ইনোসেন্স বা সংস অফ এক্সপিরিয়েন্স, এই দুটার ক্ষেত্রে। আচ্ছা, সংস অফ ইনোসেন্স এবং এক্সপিরিয়েন্স বলে যে কথা, এটা এখন বুঝতে পেরেছো সবাই যে দুটো আসলে কেন তিনি লিখেছেন বা এগুলোর উদ্দেশ্যটা কি? কি বোঝা গেছে গত ক্লাস করার পর? বলো। জি স্যার। হুম। জি স্যার। আচ্ছা আচ্ছা, তো এটা শুরু করার আগে, ক্লাসটা শুরু করার আগে তোমাদের ফি নিয়ে একটু কথা বলা দরকার, কারণ অনেকে তোমরা নাকি এখনও বুঝতে পারছো না। আচ্ছা, তোমাদের আজকে কততম ক্লাস? প্রথম মাসের 11তম ক্লাস। 11। হ্যাঁ, তোমাদের গত 27 তারিখ থেকে মনে হয় আমরা ক্লাস শুরু করছিলাম, তাই না? 27 তারিখ থেকে। তো আমার জি মনে স্যার। আমার দুইটা ক্লাস আমরা পিছিয়ে আছি। দুইটা না, একটা ক্লাস মিস ছিল মনে হয়, 12টা ক্লাস হওয়ার, তো আজকে সেটা নিয়ে নিলাম। আসলে যেহেতু আজকে সেকেন্ড ইয়ারে তোমাদের যারা পরীক্ষা দিচ্ছে ওদের কোনো ক্লাস নাই, তাই আজকে নিয়ে নিলাম। তো আগামীকালকে আমাদের 27 তারিখ, তো সেই হিসাবে এক মাসের যে 12টা ক্লাস আমরা কভার করছি। এখন একটা বিষয় তোমাদেরকে বলেছি, অনেকে যেহেতু তোমরা শুরু থেকে যুক্ত আছো, অনেকে মাঝামাঝিতে যুক্ত হচ্ছ, এই জন্য একটা বিষয় হলো যে আমি মেসেজে ক্লিয়ার করার চেষ্টা করেছি একটা কথা, যে তোমরা যারা মিনিমাম 8টা ক্লাস পাবা, তাই তো, 12টার মধ্যে মিনিমাম 8টা যারা ক্লাস পাবা, মিনিমাম 8টা থেকে তার বেশি, তাহলে তাদেরকে, তারা যে ফি দিয়ে যুক্ত হয়েছে এটা প্রথম মাসের ফি হিসাবে ধরা হবে, তাদেরকে পুরো দ্বিতীয় মাসের ফি আবার দিতে হবে, এইটা। আর 8টার যারা কম পেয়েছো, মানে কেউ 7টা পেয়েছো, কেউ 6টা পেয়েছো, কেউ 4টা পেয়েছো, কেউ 5টা, কেউ 3টা, এরকমভাবে যারা পেয়েছো তাদের বলেছি ক্লাস প্রতি 50 টাকা করে ধরে যে ফিটা হয় সেটা কেটে নিয়ে বাকি ফিটা তৃতীয় মাসের সাথে সমন্বয় করা হবে। আর যারা দুটা বা এরকম ক্লাস পেয়েছো তাদের ফিটাকে পরবর্তী মাসের হিসাবে ধরা হবে, ওদেরকে আর প্রথম মাসের ফি হিসাবে ধরছি না, এটা মেনলি বলা হয়েছে। ঠিক আছে, তারপরে যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে, আমি কল দিতে বলেছিলাম বা মেসেজ দিতে বলেছিলাম, তো অনেকে বিষয়টা বুঝতে পারছো না। এই কথাটা কি আমার ক্লিয়ার আছে? আমি যেটা বলতে চেয়েছি, তোমাদের 12টা ক্লাস এখনও শেষ হয়নি, আগামীকাল ক্লাসে গিয়ে তোমাদের 12টা শেষ হবে, তাই তো? হুম। জি স্যার। কারণ আমি কিন্তু এই শিটটাতে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি 12টা ক্লাসের যে লিস্ট, এই জায়গায় দেখো। কারণ এই দুটা হলুদ করে দেওয়া মানে এই দুটা এখনও নেওয়া হয়নি, তার মানে আগামী গতকাল পর্যন্ত 10টা ক্লাস নেওয়া হয়েছে। গত 27/9 থেকে শুরু করেছি, 27/10 ক্লাস 12টা টোটাল শেষ হচ্ছে। এর ভিতরে একটা ক্লাস আমাদের কম নেওয়া হয়েছিল ঢাকায় যাওয়ার কারণে, ওটা আমি আজকে নিয়ে নিচ্ছি। আর এখানে বিস্তারিত বলে দেওয়া আছে কবে ফি দিতে হবে, আর নিয়মিতভাবেই গুগল ক্লাসরুম থেকে রিমুভ করা হয় প্রথম মাসটা থেকে। এই জন্য গত ক্লাসও আমি বলে দিয়েছিলাম যে যারা আর পরবর্তী মাসে ক্লাস করবে না, এই মোটামুটি এই যে 31 তারিখে যে সবাইকে গুগল ক্লাসরুম থেকে রিমুভ করা হবে, তার আগেই তোমরা চাইলে তোমাদের পিডিএফ যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে নিবা। ঠিক আছে, কারণ কারণ এটা হচ্ছে মান্থলি ফি সিস্টেমে যেহেতু ব্যাচটা, সেই হিসাবে তুমি এক মাসের ফি দিয়ে তো গুগল ক্লাসরুমে তো আর সবসময় থাকতে পারছো না, যে তুমি ওই প্রথম মাসের ক্লাসগুলো গুগল ক্লাসরুমে থেকেই তুমি পাবা, তাহলে আমার সিস্টেমটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে বা সিস্টেম লস হচ্ছে। অতএব এই কারণে তোমাকে যেহেতু গুগল ক্লাসরুম থেকে রিমুভ করা হবে 31 তারিখে, তো 31 তারিখের মধ্যে ফি দিলে পারে তোমাকে আবার গুগল ক্লাসরুমে যুক্ত করে দেওয়া হবে। আর যদি ফি না দাও তাহলে বোঝা হবে যে তুমি আর ক্লাস করতে আগ্রহী নয়, এই জন্য তোমাকে গুগল ক্লাসরুম থেকে এমনকি মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করা হবে। এই হচ্ছে ব্যাপারটা, যেটা সিস্টেমে প্রতি বছরই প্রত্যেক ইয়ারের সাথেই করা হচ্ছে। অতএব এটা নিয়ে কোনো সমস্যা না। আর কারো যদি ফি দিতে 2-1 দিন বা 5 দিন দেরি হয় বা 7 দিন দেরি হয়, সেটা তোমরা মেসেঞ্জারে লিখে রাখবা যে স্যার আমার ফি দিতে কিছুদিন দেরি হবে, তাহলে আমি অবশ্যই তাকে রিমুভ করবো না, কারণ সে তো আমাকে জানিয়েছে। অতএব জানার যদি কারো মনে হয় স্যার এ মাসে না পরের মাসের সাথেও আমি অ্যাড করে দিব, তাতেও আমি কাউকে রিমুভ করি না। কিন্তু একদম কোনো কিছুই না বললে বুঝে নিব সে ইনঅ্যাক্টিভ বা সে পড়তে আগ্রহী নাই, এই কারণে সে আমার সাথে যোগাযোগ করছে না। যোগাযোগ না করা মানে কি বলো? তুমি যদি তোমাকে গুগল ক্লাসরুম থেকে রিমুভ করা হয়েছে,
তারপর তুমি যোগাযোগ করতেছো না, তার মানে কি বলো? তুমি কি আর পড়তে আগ্রহী নাকি আগ্রহী না? বলো, তুমি আর পড়তে আগ্রহী না, এটাই তো বুঝবো নাকি আমি? বলো, জি স্যার। এটাই বুঝবো। এই হ্যাঁ বল, যারা নতুন আছো, যারা ফার্স্ট ইয়ারে ছিল তারা তো জিনিসটা জানোই সিস্টেমটা, যারা নতুন আছো তাদের ক্ষেত্রে হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে প্রথম 2-1 মাস। হ্যাঁ স্যার হ্যাঁ বলো। হুম, বলছে স্যার যারা 4-5টা ক্লাস মিস করেছে হ্যাঁ, তারা কি বের করে দেবেন তাদের, তাই বলছে না সিস্টেমটা কি? যারা মিস করেছে তারা যদি আমাকে বলে না যে না স্যার, পরে দিতে হবে স্যার সেটা। হ্যাঁ রেকর্ড ক্লাসগুলো তো তাদের জন্য আছে, তাই না? রেকর্ড ক্লাসগুলো তো আছে, তোরা যদি মনে করে স্যার আমরা যারা জানিয়েছে আমাকে যে স্যার রেকর্ড ক্লাসগুলো আমরা করে নিয়েছি বা এরকম কিছু করছি, তাদের তো আমাদের আর কিছু বলার নেই, আছে বলো? লাইভ ক্লাস করতে পারেনি, সে রেকর্ড ক্লাসগুলো দেখছে। কিন্তু যদি জি। কেউ একদমই ইনঅ্যাক্টিভ হয়, সে রেকর্ড ক্লাসও করে না, লাইভ ক্লাসও করে না, তাহলে তাকে আমি কেমন করে রাখবো এই জায়গায় বলো? তাকে রাখা মানে তো আমার ডিসক্রেডিট হওয়া, পরবর্তীতে ভবিষ্যতে ডিসক্রেডিট হবে, তাই না? সে পড়াশোনা করবে না, সে খারাপ রেজাল্ট করবে, সে আমারই খারাপ লাগবে। অতএব এরকমটা তো জি। ইয়া করা যাবে না। হ্যাঁ। অতএব সে মিস করতেই পারে কোনো কারণে, কিন্তু রেকর্ড ক্লাস রাখা হচ্ছে, সে দেখে নিয়ে কাভার করে নিবে, এটা হচ্ছে ব্যাপার। ওকে থাক, আশা করি বুঝতে পেরেছো। এটা কথাটা বাদ, এখন আমরা আমাদের মূল আলোচনায় আসি। আজকে যেহেতু আমাদের 2টা কবিতা পড়তে হবে, তো প্রথমটা হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন। দেখো এখানে আমরা ইয়া করেছি যে উইলিয়াম ব্লেকের সিলেকশন ফ্রম সংস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স, এই গ্রুপটা হচ্ছে ইনোসেন্সের আর এই গ্রুপটা হচ্ছে এক্সপিরিয়েন্সের। তাহলে আজকে আমরা ইন্ট্রোডাকশন, ইনোসেন্স এবং এক্সপিরিয়েন্স দুটো পাশাপাশি পড়বো, যাতে আমরা বুঝতে পারি যে আসলে এগুলোর উদ্দেশ্যটা কী। দেখো ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস দেওয়া আছে, ওটা আমরা এটা তোমাদের জন্য, তোমরা একটু পড়ে নিবা। আমরা সরাসরি আমাদের কোশ্চেনে চলে যাই। তবে 2-1টা কথা আমরা একটু এখানে বলতে চাই, সেটা হলো যে এখানে যে কবিতাগুলো পড়ানো হচ্ছে বা পড়ানো হবে, সেইগুলো 2টা বিষয়কে একসাথে রিলেট করা হয়েছে, তাই না? একদিকে স্পিরিচুয়াল ব্যাপারটা, আর একদিকে হচ্ছে আমাদের জাগতিক বা ওয়ার্ল্ডলি ব্যাপারটা। আর যখনই জাগতিক ব্যাপারটা আসছে, তখন সেখানে সোশ্যাল, পলিটিক্যাল এই জায়গাগুলো কিন্তু অটোমেটিক চলে আসছে। আমাদের সামাজিক, যেমন এখানে যদি আমরা খেয়াল করি, দেখো যে বিশেষ করে দ্য লেট 18th সেঞ্চুরি ওয়াজ দ্য এজ অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন তো বুঝি নাকি? ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা কি বলতো? শিল্প শিল্প বিপ্লব। বিপ্লব, তাই না? শিল্প বিপ্লবের কারণে কি হয়? অনেক শিল্প ফ্যাক্টরি, তাই তো, অনেক ফ্যাক্টরি তৈরি বিপ্লব। হয়, যে ফ্যাক্টরিতে সামাজিক একটা অসমতা দেখা যায়, যে যারা ফ্যাক্টরির মালিক তারা অনেক কোটিপতি ধনী হয়ে যাচ্ছে, মানে রিচ থেকে আরও রিচার হচ্ছে, আর যারা কর্মী বা যারা হচ্ছে শ্রমিক, তারা গরিব থেকে আরও গরিবতর হচ্ছে। এই জন্য হুইচ ব্রড ইকোনমিক গ্রোথ বাট অলসো সোশ্যাল ইনইকুয়ালিটি, চাইল্ড লেবার অ্যান্ড মোরাল করাপশন, যেগুলো কবিতার ভিতরে আসবে। দেখো দ্য রাইজ অফ ফ্যাক্টরিজ অ্যান্ড আরবান পোভার্টি কন্ট্রাস্টেড শার্পলি উইথ দ্য ইনোসেন্স অ্যান্ড সিম্পলিসিটি অফ রুরাল লাইফ। যারা গ্রামে বসবাস করে, তারা যে সিম্পল লাইফ লিড করে, তারাই যখন আবার ফ্যাক্টরিতে কাজ করার জন্য শহরমুখী হচ্ছে, তাহলে শহরের দারিদ্রতা আর গ্রামের দারিদ্রতা কি একরকম বলো তো? বলো, না, শহরের দারিদ্রতা হুম। গ্রামের দারিদ্রতা একরকম না। বরং কোথাকার দারিদ্রতা পার্থক্য সবচেয়ে আছে স্যার। কোথাকার দারিদ্রতা সবচেয়ে কঠিন বলো? সবচেয়ে স্যার শহরে শহরে শহরের, কারণ তারা আরে চাইলে শহরে খাইতে পারে না, তাই না? গ্রামে কি মানুষ যদি একটু লবণ নাই তো পারে, মানে কি পাশের বাড়ি থেকে লবণ ধার করে নিয়ে আসতে পারে নাকি? একটু শাক নাই, গাছে গাছে টাছে থেকে একটু শাক টাক ছিঁড়ে নিয়ে এসে রান্না করে ফেললো। কিন্তু শহরে তো এরকম হবে না, বরং শহরের পোভার্টিটা আরও বেশি এক্সট্রিম, এবং এখানে সাফার করে মানুষ একটু বেশি। এইগুলো ব্লেক উইটনেস করেছেন। তারপর হচ্ছে ব্লেক উইটনেস ফার্স্ট হ্যান্ড হাউ ইন্ডাস্ট্রিয়াল প্রোগ্রেস ডিহিউম্যানাইজ পিপল and destroyed the natural world, leading him to idealize childhood and pastoral purity as symbol of uncorrupted existence. অতএব ছোট বাচ্চাদেরকে বা গ্রাম্য জীবনকে তিনি আনকরাপ্টেড বলছেন, এটাকে পিওরিটির একটা সিম্বল তিনি হিসাবে ব্যবহার করেছেন। আর শহর মানেই সেখানে দুর্নীতিতে ভরা, সেখানে পলিউশনে ভরা, সেখানে সামাজিক অসমতাতে ভরা, ইত্যাদি ইত্যাদি। একজনের ঘাড়ে পা দিয়ে আরেকজন উঠে পড়ছে, ইত্যাদি বিষয়গুলো কিন্তু তিনি এখানে অ্যাড করেছেন। আরেকটা হচ্ছে রিলিজিয়াস অ্যান্ড স্পিরিচুয়াল ইনফ্লুয়েন্স। এখানে তো উইলিয়াম ব্লেক যেহেতু ক্রিশ্চিয়ান রিলিজিয়নের সাথে রিলেটেড, তিনি ক্রিশ্চিয়ান ইমেজারি ইউজ করেছেন, ক্রিশ্চিয়ান অ্যালুশন ইউজ করেছেন। আমরা তো গতকাল পেয়েছি যে তিনি কি, তার ধর্মীয় চিন্তা ভাবনা কি চার্চের মতো? চার্চ যেভাবে বলে বলো, নাকি তার থেকে বিপরীত মুখী? না স্যার, তার থেকে আলাদা। তার থেকে বিপরীত। তিনি একটু ওপেন মাইন্ডেড। তিনি মনে করছেন যে চার্চ বরং আমাদেরকে করাপ্ট বা অপ্রেসিভ করে তোলে, তাই তো? চার্চ হচ্ছে কি করাপ্টিভ, মানে করাপ্টেড এবং অপ্রেসিভ, তারা অপ্রেস করে আমাদেরকে। ইনস্টিড হি ডেভেলপড আ পার্সোনাল অ্যান্ড মিস্টিক্যাল ক্রিশ্চিয়ানিটি বেসড অন ডিরেক্ট কমিউনিয়ন উইথ গড। তিনি চাচ্ছেন কি ডিরেক্ট কমিউনিয়ন, আমার চার্চের প্রয়োজন নাই, গডের সাথে লিঙ্ক আমি নিজেই করতে পারবো।
এবং তিনি দাবি করছেন কি যে তিনি নাকি অ্যাঞ্জেল বা প্রফেটদেরকে তিনি দেখতে পান এবং তাদের সাথে তিনি নাকি কথাও বলেছেন, তাই না? এই যে এই কবিতায় আমরা সেটা পাবো যে তিনি কথাও বলেছেন, বিভিন্ন রূপে তিনি তাদেরকে দেখছেন। হ্যাঁ, গ্রামে আমরা যদি গল্প শুনি দাদা দাদি বা ওনাদের কাছ থেকে, তো অনেক অদ্ভুত অদ্ভুত গল্প কিন্তু আমরা শুনতে পারি। অনেকে নাকি ভূত দেখছেন, অনেকে জিন দেখছেন, তারপরে অনেকে বিভিন্ন ধরনের মানে কি বলবো অদ্ভুত অদ্ভুত কিছু মানে কি ভিজন দেখছেন, এরকমটা শোনা যায়। কিন্তু আধুনিক যুগে মানুষ এই জিনিসটা জানে কিনা জানি না। আগের যুগে মানুষ হাত চালাতে পারতো, কোনো কিছু হারিয়ে গেলে পারে হাত চালিয়ে ধরতো। এটা তো আমরা বিশ্বাস করি, বলো তো? আমার দাদু হাত চালাতে পারতেন, তাই তো? কারো কোনো কিছু হারিয়ে গেছে বা হচ্ছে কোন বাসায় সাপ আছে, সাপ কোন জায়গায় আছে, হাত চালিয়ে নাকি ধরতে পারতেন, বুঝতে পারছো? হুম। তো এই বিষয়গুলো আধুনিক মানুষ কি বিশ্বাস করে, বলো তো? না স্যার। এই সকল অদ্ভুত জিনিস আধুনিক মানুষ বিশ্বাস করে না, আধুনিক মানুষ যুক্তিতে বিশ্বাস করে। কিন্তু উইলিয়াম ব্লেক বলছেন কি যে স্পিরিচুয়াল যে ব্যাপারটা সেটা যুক্তি দিয়ে পাওয়া সম্ভব না। যুক্তিতে যাওয়া যাওয়া মানেই সেটা কিসের মধ্যে পড়ে যাওয়া? ইভিলের মধ্যে পড়ে যাওয়া। ঠিক আছে, ওকে। তো যাই হোক, আমরা কবিতাটাকে পড়ি, তারপরে আলোচনা আছে। এই যে একটা ইমেজ এখানে অ্যাড করেছি। স্যার, হ্যাঁ বলো। হুম। আপনার কথাটা একটু কেমন জানি শোনাচ্ছে। সবার কাছে একই ঘটনা? না স্যার। জি স্যার, কেটে কেটে না আসে। স্যার। না স্যার, ঠিক আছে। না স্যার। তাহলে তো আমার এখানে সমস্যা নেই, তাহলে তোমাদের নেটে সমস্যা। স্যার, একটু ইকো হচ্ছে। এটা তাহলে তোমার মোবাইলে বা তোমার ওখানে সমস্যা। যদি আমার এখানে সমস্যা হয় তাহলে সবার জন্যই সমস্যা হবে। আর যদি মনে হয় যে না 50%-এর সমস্যা নাই, 50%-এর সমস্যা হচ্ছে, তাহলে বুঝতে হবে যে বাকিদের মোবাইলে একটু বা নেটের বা অন্য কোনো কারণে এই সমস্যাটা হচ্ছে। ঠিক আছে, যদি আমার এখান থেকে হয় তাহলে সবার জন্যই সমস্যা হবে, তাই নাকি? জি স্যার। হ্যাঁ, কারণ আমার এখান থেকে সমস্যা মানে সবার জন্যই হতে হবে তাহলে। ওকে, তা কবিতাটা এরকম, ইন্ট্রোডাকশন টু সংস অফ ইনোসেন্স। তাহলে তিনি সংস অফ ইনোসেন্স গুলো লেখা শুরু করার আগে তিনি কেন লিখেছেন, কিভাবে তিনি ইন্সপায়ার্ড হলেন তার এই কবিতাগুলো লেখার জন্য, সেটার একটা ইন্ট্রোডাকশন তিনি এখানে দিয়েছেন। এখানে একটা ইমেজ দেখো, এই যে একটা ছোট বাচ্চা নাকি উঠছে, আর একটা লোক বাঁশি বাজতে বাজতে যাচ্ছিল গাছের নিচ দিয়ে। ঠিক আছে, তো বাঁশি বাজতে বাজতে যাচ্ছে, সে একজন রাখাল। কারণ কি, পিছনে দেখো অনেকগুলো ভেড়া আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ বলো। এই যে এটা দেখো, দেখো অনেকগুলো ভেড়া তার পিছনে চড়ছে, এই যেগুলো ভেড়া। আর এই লোকটা হচ্ছে বাঁশি বাজাচ্ছিল, আর এই একটা শিশু মেঘে ভাসতে ভাসতে এসে তার সাথে কিছু কথা বলেছে। তো দেখি আমরা এটা সিম্বলিক মিনিংটা কি, আগে আমরা লিটারাল মিনিংটা পড়ে আসি, তারপরে কি ব্যাপার হঠাৎ করে নিচে নেমে যাচ্ছে কেন? ছোট করে নিচে যাচ্ছি। আচ্ছা দেখো, আমরা একটু বড় করে নিই এটা। দেখো, পাইপিং ডাউন দ্য ভ্যালিজ ওয়াইল্ড, পাইপিং songs of pleasant glee, on a cloud I saw a child, and he laughing said to me, মানে সে আমাকে হাসতে হাসতে বলল। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো, পাইপিং ডাউন, পাইপিং মানে কি বলো তো? পাইপিং মানে কি এখানে? বাঁশি বাজানো। বাঁশি সুর। বাঁশি বাজানো বোঝাচ্ছে। বাঁশি বাজানো। তাহলে আমি ভ্যালির নিচ দিয়ে, তাহলে ওয়াইল্ড যে ভ্যালি, ভ্যালি মানে কি বলো তো? ভ্যালি মানে কি? উপত্যকা। মানে সমতল ভূমি, তাই তো? দুই পাহাড়ের মাঝখানে সমতল ভূমিকে বলা হয় কি? উপত্যকা, ভ্যালি। এই ভ্যালিকে বলা হচ্ছে ওয়াইল্ড। ওয়াইল্ড কেন? কারণ এখানে কোনো মানুষ বসবাস করে না, এটা বন্য একটা জায়গা। এবং সেই ভ্যালির যে ডাউন, মানে পাহাড়ের নিচে যে ভ্যালি আছে, সেই ভ্যালিতে আমি বাঁশি বাজাচ্ছিলাম। এবং বাঁশিতে আমি খুব প্লিজেন্ট গ্লিতে, মানে কি খুবই খুশি মনে আমি আমার বাঁশিতে কিছু গান বাজাচ্ছিলাম, মানে সং বাজাচ্ছিলাম। তিনি কি সং গাচ্ছিলেন না বাঁশি বাজিয়ে গানগুলো বাঁশি সুরে বাজাচ্ছিলেন? কিসে? বাঁশি সুরে। তার মানে পাইপিং সংস, তাহলে আমি ওই গানগুলো বাজাচ্ছিলাম, যে গানগুলো কেমন? প্লিজেন্টলি। প্লিজেন্ট মানে খুবই আনন্দদায়ক, খুশির, মজার। ঠিক ওই মুহূর্তে যখন আমি ওই বাঁশি বাজাচ্ছিলাম, তখন অন আ ক্লাউড আই স আ চাইল্ড, মেঘের উপরে আমি একটা শিশুকে দেখলাম। অ্যান্ড হি লাফিং মানে কি, এবং শিশুটা হাসতে হাসতে সেইড টু মি, আমাকে বলল। কি বলল দেখো, তাহলে শিশুটা তখন আমাকে বলল, পাইপ আ সং অ্যাবাউট আ ল্যাম্প। তাহলে তুমি একটা গান বাজাও, তোমার বাঁশিতে একটা গান বাজাও, যে গানটা হবে কিসের উপর বলো? ল্যাম্পের উপর। ল্যাম্প সম্পর্কে। ল্যাম্প মানে কি? ভেড়া। ভেড়া। শুধু ভেড়া না, ভেড়ার বাচ্চা কিন্তু। ল্যাম্প মানে কি?
ভেড়ার ভেড়ার বাচ্চা। বুঝেছো তো? আর শিপ মানে কি? ভেড়া। শিপ মানে ভেড়া আর ল্যাম্ব মানে হচ্ছে ভেড়ার ল্যাম্ব বাচ্চা। মানে ভেড়ার বাচ্চা। পাইপ আ সং অ্যাবাউট আ ল্যাম্ব। তুমি এখন ল্যাম্ব সম্পর্কে একটা গান বাজাও। সুতরাং তার কথা শুনে আই পাইপড উইথ মেরি চিয়ার, CHWR হবে, ঠিক আছে তো? আমি খুব খুশি মনে একটা ল্যাম্প সম্পর্কে একটা গান কি করলাম, পাইপে বাজালাম, মানে বাঁশিতে বাজালাম। এবার সেই শিশুটা আবার বলছে, পাইপার পাইপ দ্যাট সং এগেইন, তাই তো? বলছে কি যে পাইপার ওই গানটা তুমি আবার কি করো। এবার বলছে কি পাইপার পাইপ দ্যাট সং এগেইন, তুমি এই গানটা আবার বাজাও, ঠিক আছে তো? স্যার এই শিশুটা কি গডকে বোঝাচ্ছে? আসছি, আগে আমরা কবিতাটা পড়ে নিই, তারপরে আমরা আলোচনায় আসতেছি, ঠিক আছে তো? হ্যাঁ, আগে আমরা পুরো কবিতাটা পড়ে নিই, লিটারাল মিনিংটা, ঠিক আছে? যেহেতু ছোট কবিতা, তারপরে আমরা আলোচনায় আসছি, তাহলে সিম্বলিক মিনিংটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাই বলছে পাইপার পাইপ দ্যাট সং এগেইন। পাইপারকে বলছে কি, পাইপার তুমি ওই গানটা আবার বাজাও। সুতরাং আমি আবার বাজালাম। সো আই পাইপড, হি উইপড টু হেয়ার। উইপড মানে কি? কান্না করে। কান্না। ওই গান শুনে কেঁদে ফেললো, ঠিক আছে তো? এবার কি বললো? স্যার এখানে স্যার ম্যারি বলতে কি বুঝাইছে? কোথায় ম্যারি? স্যার ওই যে ম্যারি চেয়ার। মেরি, মেরি মানে কি? মেরি মানে কি? খুশি না? খুশি, খুশি আনন্দ। খুশি। আনন্দ। আনন্দ, এটাকে বোঝাচ্ছে। আচ্ছা স্যার। মেরি বুঝি না আমরা? মেরি মানে কি? খুশি, আনন্দ, এটাকে বোঝায়। হ্যাঁ, ম্যারি না, ওটা হচ্ছে মেরি, তাই তো? ওকে। তারপর কি বলছে? ড্রপ দাই পাইপ, এখন তুমি তোমার বাঁশি রাখো। কাকে বলছে? পাইপার কি? হ্যাঁ, পাইপার কি? বলছে ড্রপ দাই পাইপ, দাই হ্যাপি পাইপ, তোমার এই বাঁশি রাখো। এবার বাঁশি রেখে সিং দাই সংস অফ হ্যাপি চিয়ার, ঠিক আছে তো? এখানে কুড়িয়ে থেকে না, হ্যাপি চিয়ার মানে কি? খুশি মনে, তাই তো? তুমি বরং এবার খুশি মনে কি করো, গানটা তুমি নিজেই গাও। গানটা তুমি এবার নিজেই গাও। দেখো তোমাদের বইয়ের সাথে এখানে মানে পোয়েট্রি ফাউন্ডেশনের বানানে বা ইয়াতে কিছু সমস্যা আছে। ইন্ট্রোডাকশন সংস অফ ইনোসেন্স, দেখো একটা জিনিস খেয়াল রাখবা, এই পোয়েট্রি ফাউন্ডেশনে যে কবিতাগুলো আছে, সেই কবিতাগুলোতে যে অরিজিনালিটি থাকে, সেই অরিজিনালিটি কিন্তু এখানে আছে, ঠিক আছে তো? দেখো এখানে কিছু কিছু বানানে বা পাংচুয়েশন মার্কে যেভাবে আমরা পাচ্ছি সেভাবে, তোমাদের বইয়ে একটু আধুনিকায়ন করা হয়েছে। তো তোমাদের বইয়ে চেয়ারের বানানটা কি আছে বলো তো? চেয়ার বানানটা CHWR। হ্যাঁ, ডাবল ইয়ার, তাই তো? হ্যাঁ, তো যাই হোক, এখানে চেয়ারের আধুনিক বানান হচ্ছে CHWR। এইটা এখানে পাংচুয়েশন মার্কগুলো নাই, অনেকটা ইয়ে আছে। তাই বলছে ড্রপ দাই পাইপ দাই হ্যাপি পাইপ, সিং দাই সং অফ হ্যাপি চিয়ার। সুতরাং আমি তখন গানটা গাইতে বললো, আর আমি কি করলাম? সো আই সাং দ্য সেম এগেইন। সেম এগেইন মানে কি? ওই যে গানটা আমি বাঁশিতে বাজাচ্ছিলাম, সেই গানটা আমি এবার কি করলাম? গাইলাম। হোয়াইল হি ওয়েপ্ট উইথ জয় টু হেয়ার, কিন্তু আমি যখন গানটা গাচ্ছিলাম তখন সে কি করছিল? গানটা শুনে খুশি, আনন্দ কান্না। ছিল। খুশিতে কান্না করে উঠলো। এবার কি বলছে? তাহলে স্টেপটা খেয়াল রাখবা। প্রথমে তাকে বাঁশিতে গানটা বাজাতে বলেছিল নাকি? প্রথমে বলেছিল কি বাঁশিতে গানটা বাজাতে, তারপরে বললো কি বাঁশি রেখে গানটা কি করতে? গানটা গাইতে নাকি? গানটা গানটা গাইতে। গাইতে। এবার থার্ড স্টেপ এসে কি বলতেছে? যে পাইপার সিট দি ডাউন, তুমি এখন বসে পড়ো অ্যান্ড রাইট ইন আ বুক। তুমি যে গানটা গাচ্ছ না, ওই গানটাই তুমি একটা বইয়ে লিখে ফেলো। বইয়ে লিখলে কি হবে? দ্যাট অল মে রিড, যাতে সবাই এটা পড়তে করতে পারে। তাহলে আমরা যদি একটু বিষয়টাকে আঁচ করি। আচ্ছা, তাহলে আমি শেষ করিনি, তারপরে আসি। সো হি ভ্যানিশ ফ্রম মাই সাইট, এই কথা বলেই সে আমার দৃষ্টি থেকে ভ্যানিশ হয়ে গেল। তখন আমি করলাম কি, এখন যেহেতু সে আমাকে আদেশ দিয়ে গেল, অ্যাজ হি হ্যাভ অর্ডার্ড মি টু রাইট ডাউন দ্য সং, সো আই প্লাকড আ হলো রিড। সুতরাং আমি একটা হলো রিড তুললাম। রিড বুঝি আমরা?
রিড কি? দেখো কলম, কলম সদৃশ একটা জিনিস। আর কুটো নল খাগড়া, তাই তো? খাদ্য হ্যাঁ, ফাঁকা যে সকল মাটি মানে কি নদীতে বা খালে বিলে যে নাল খাগড়া পাওয়া যায়, ঠিক আছে, তো এগুলোকে রিড বলা হয়। এই যে দেখতে পাচ্ছ এরকম এই জাতীয় নল খাগড়া জিনিস, হ্যাঁ, এই যে এরকম এই যে এই জিনিসগুলো, হ্যাঁ, অনেকটা এই যে হলো মানে কি এরকম ফাঁকা, বুঝতে পেরেছো? এই যে নল খাগড়া, তো এরকম একটা নল খাগড়া কি করলাম আমি নিলাম, নিয়ে কি করলাম দেখো, অ্যান্ড আই মেড আ রুরাল পেন, সেই নল খাগড়া দিয়ে আমি কি বানালাম বলো? কলম। কলম কলম বানালাম। বানালাম। এই কলমের কালি হিসাবে আমি কি ইউজ করলাম? অ্যান্ড আই স্টেইন দ্য ওয়াটার ক্লিয়ার, এবং কালি হিসেবে আমি নদীর যে পানি সেই পরিষ্কার পানিকে আমি ব্যবহার করলাম স্টেইন হিসাবে, ঠিক আছে তো? তাহলে কলম বানালাম কি দিয়ে? প্রাকৃতিক নদীর পানি দিয়ে। নদীর পানি। তাহলে নদীর পানি দিয়ে আমি কালি বানালাম, আর কলম বানালাম নল খাগড়া দিয়ে। তারপর আমি করলাম কি? অ্যান্ড আই রোট মাই হ্যাপি সংস, তারপরে আমি আমার এই গানগুলো লিখলাম, এবং সেই গানগুলো শুনে কি হচ্ছে? এভরি চাইল্ড মে জয় টু হেয়ার, যাতে সব শিশু কি করতে পারে? এই গানগুলো শুনে কি হতে পারে? আনন্দ। আনন্দিত হতে পারে বা খুশি হতে পারে। তাহলে এই যে হলো ছোট্ট একটা কবিতা। This is just an introduction, and in this introduction the poet has actually mentioned how he has got the inspiration of writing these poems. হ্যাঁ, এই পোয়েমগুলো লেখার ইন্সপিরেশন তিনি কিভাবে পেলেন? তিনি বলছেন না আমাদেরকে যে তিনি নাকি অ্যাঞ্জেলদের সাথে কথা বলতে পারতেন, তাই তো? তিনি নাকি ফেরেশতাদের দেখছেন, বিভিন্ন ধরনের স্পিরিট দেখছেন, গোস্ট দেখছেন, এগুলো তিনি বলছেন। তাহলে এইখানে আমরা একজন কাকে তিনি দেখতে পেয়েছেন বলো? শিশুকে। শিশুকে দেখতে পেয়েছেন। বুঝতে পারছো? তাহলে দিস চাইল্ড ইজ দ্য ইন্সপিরেশন অফ রাইটিং দ্য পয়েমস, এই পয়েমগুলো লেখার ইন্সপিরেশন হচ্ছে এই চাইল্ড। তাতে এই চাইল্ড কবিকে কি করেছে? ইন্সপায়ার্ড করেছে। কি করার জন্য? কবি যা কিছু চিন্তা করেন, কবি যা কিছু ভাবেন, সেইগুলো যাতে সে বইয়ে লিখে ফেলে। এখানে যে পাইপিং বলি আমরা, এখানে যে গান বলতেছি আমরা, এই সবগুলোই হচ্ছে কি কবির ভিতরে চিন্তা ভাবনাগুলোকে বোঝানো হচ্ছে, তাই তো? তিনি কখনো কখনো বাঁশির সুরে বাজাচ্ছেন, এটা জাস্ট একটা সিম্বলিক ব্যাপার, বা কখনো কখনো তিনি গান হিসাবে গাইছেন, কিন্তু শুধু নিজে বাঁশি বাজিয়ে বা নিজে গাইলে পারে কি সব মানুষ জানবে বলো? সব মানুষ কি জানতে পারবে? না। হ্যাঁ, কিন্তু না তার স্যার। চিন্তা ভাবনাগুলো যেহেতু খুবই মানে উন্নত লেভেলের, তার চিন্তা ভাবনাগুলো যেহেতু খুবই স্পিরিচুয়াল, এই কারণে দেখো ওই চাইল্ড, হ্যাঁ, ক্লাউডের উপরে যে চাইল্ডকে আমরা পেয়েছি, সেই চাইল্ড কি করছে? গানটা শুনে কান্না করেছে, বাঁশির সুরেও সে কান্না করেছে, গানটা শুনেও সে কান্না করেছে আনন্দে, ঠিক আছে তো? তার মানে এত ভালো তার গানের যে কথাগুলো, এত ভালো যে তার চিন্তা ভাবনাগুলো, যে শিশুটা তাকে সরাসরি বলছে কি কি করতে? যে তুমি এটা লিখে ফেলো, যাতে তোমার মনের চিন্তা ভাবনাগুলো তোমার এই গানের সাথে যাওয়া বা গাওয়া বা বলা যে কথাগুলো, সেগুলো যেন অন্য শিশুরাও শুনতে পারে বা জানতে পারে। এই জন্য তুমি কি করো? তোমার মনের চিন্তা ভাবনার এই গানগুলোকে কি করে ফেলতে হবে? লিখে ফেলো। লিখে বলতে হবে। এই থেকে তিনি লিখে কি ফেলতে করেছেন? হবে। তার গানগুলোকে তিনি মেনলি লেখা শুরু করেছেন। অতএব সংস অফ ইনোসেন্সে যতগুলো কবিতা তিনি লিখেছেন, সবগুলোই অধিকাংশই চাইল্ড নিয়ে লেখা, ল্যাম্ব নিয়ে লেখা, নেচার নিয়ে লেখা, দ্যাট ওভারঅল ইট অ্যাকচুয়ালি রেফার্স টু দ্য পিওরিটি, সিম্পলিসিটি অ্যান্ড ডিভাইন জয়। এটা হলো বড় কথা। এখন আসি এই স্যার, হ্যাঁ বলো। স্যার এখানে সাইনটা হচ্ছে মানে কি সিম্বলাইজ করে এখানে? আচ্ছা, আমি আসছি এবার ওখানে, এবার সেই কথাটা আসতেছি। চাইল্ড বলতে একটু খেয়াল রাখো, ক্রিশ্চিয়ান রিলিজিয়নে চাইল্ড বলতে একজনকে বোঝায়, বুঝতে পেরেছো? উইলিয়াম ব্লেক সেই সিম্বলটা প্রচুর পরিমাণে ব্যবহার করেছেন। দেখো, হু ইজ দ্য চাইল্ড ইন দ্য বাইবেল। বাইবেলে চাইল্ড বলতে আসলে কাকে রেফার করা হয়েছে? দুটা জিনিসকে খেয়াল করব। দেখো, দুটা ঘটনা এখানে আছে। দেখো, দ্য বাইবেল মেনশন ম্যানি চিলড্রেন, চিলড্রেনের অনেকগুলো সংজ্ঞাও কিন্তু দেওয়া হয়েছে। প্রধানত চাইল্ড বলতে আমরা প্রধানত বুঝবো হচ্ছে জিজাস ক্রাইস্টকে প্রথমত, ঠিক আছে তো? যে বিবলিক্যাল যে চাইল্ড, বা এখানে কবি যতগুলোকে চাইল্ড হিসাবে ব্যবহার করেছেন, সবগুলোকেই তিনি জিজাস ক্রাইস্টের চেয়ে ছোট্টবেলাকে বুঝিয়েছেন।
ঠিক আছে না, যখন তার জন্ম হয়েছিল। আমরা গিফট অফ দ্য মেজাই পড়েছিলাম না, বলো ওখানে জি স্যার। জি স্যার। চাইল্ডের কথা নিশ্চয়ই আলোচনা করেছিলাম। তাহলে এখানে চাইল্ড বলতে আমরা প্রধানত বুঝবো হচ্ছে জিজাস ক্রাইস্টকে। দ্বিতীয় যে সংজ্ঞা চাইল্ডের, তিনি জিজাস ক্রাইস্ট চাইল্ডদেরকে বোঝাচ্ছেন যে চাইল্ড কারা, শিশু কারা। শুধু হাতে পায়ে লম্বা হলে বড় হয় না। শিশু বলতে তিনি দেখিয়েছেন এমন মানুষ বা এমন মানে কি স্পিরিটগুলোকে বা আমাদের মানুষগুলোকে যারা কি করে, অপরাধ কর্ম করে না, অন্যের উপরে রাগ করে না, হিংসা করে না, বিদ্বেষ করে না। কারণ শিশুরা কোনো একটা খেলনা নিয়ে যদি মারামারি করে, কতক্ষণ তারা এটা মনে রাখে বলো? ওকে একটা খেলনা নিয়ে মারামারি করছে, খুব বেশি সময় না। হ্যাঁ কতক্ষণ মনে থাকবে ওদের? হুম, এই আবার দেখা যাচ্ছে কিছুক্ষণ পর আবার খেলা শুরু করেছে, কিছুক্ষণ হাতাহাতি হয়েছে, আবার দেখা যাচ্ছে কিছুক্ষণ পর ভুলে গিয়ে আবার তারা কি করছে, আবার খেলা করতে শুরু করছে। সো দিস ইজ দ্য সিম্পলিসিটি অফ চাইল্ড। অতএব তিনি এখানে চাইল্ড যে শব্দটা ইউজ করেছেন, আইদার হি ইজ রেফারিং টু দ্য জিজাস ক্রাইস্ট অ্যাজ দ্য ইন্সপিরেশন অফ দ্য রাইটিং, or he has mentioned the simplicity of the soul, আমাদের যে সোলের যে সিম্পলিসিটি, এটাকে তিনি রেফার করতে পারেন। কথা বুঝতে পারছো? তাহলে এই দুটা ব্যাপারকে মেনলি রেফার করতে পারে এই চাইল্ডটা দিয়ে। তাহলে দ্য চাইল্ড অন দ্য ক্লাউড আমরা যদি মনে করি যে তিনি জিজাস ক্রাইস্ট, তাই তো, যে জিজাস ক্রাইস্ট তাহলে তার সামনে এসে কি করছেন, তার মনের যে সিম্পল চিন্তা ভাবনাগুলোকে কবিতা আকারে তার গানগুলোকে লিখতে বলেছেন, যাতে অন্য শিশুরা পড়তে পারে। কারণ শিশুরা পড়লে কি মানে কি করবে, শিশুরা পড়লে শুনে কি আনন্দ পাবে, আনন্দ পাবেন। আনন্দ পাবে। এবং তারা ধর্মীয় ব্যাপারগুলো সম্পর্কে জানতে পারবে, বুঝতে পারবে। কারণ এই কবিতাতে অনেকগুলো ব্যাপার রয়েছে যেগুলো মানে তিনি চার্চ রিলেটেড যে রিলিজিয়ন সেটাকে হয়তো তিনি বোঝাননি, কিন্তু স্পিরিচুয়ালিটি, মোরালিটি, এই ব্যাপারগুলোকে তিনি কিন্তু বুঝিয়েছেন। তাহলে দেখো আমরা এই কবিতার ব্যাপারগুলোকে তিনটা ভাবে আমরা বুঝতে পারি। প্রথমত হচ্ছে তিনি এটাকে ইন্ট্রোডাকশন হিসেবে ইউজ করেছেন এবং আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে তিনি কেন কবিতাগুলো লিখেছেন। তার মানে তিনি একটা ইন্সপিরেশন পেয়েছেন কারো কাছ থেকে। কার কাছ থেকে পেয়েছেন? একজন চাইল্ডের কাছ থেকে। তো ধরলাম যে হি গট দ্য আইডিয়াস ফ্রম দ্য জিজাস ক্রাইস্ট অ্যান্ড হি হ্যাজ বিন অর্ডার্ড, তাকে অর্ডার করা হয়েছে, অ্যান্ড হি হ্যাজ রিটেন দেম, এবং সে কবিতাগুলোকে লিখেছে। এবং এখানে সম্পর্কগুলোকে একটু খেয়াল করো। প্রথমত হচ্ছে যে গানটা সে বাঁশিতে বাজাচ্ছিল, তাই তো, সেটা ছিল কি, মনে করো বাঁশিতে যখন বাজানো হয় তখন কি তার কথাগুলো ক্লিয়ার হয় বলো? না। হ্যাঁ, জাস্ট টিউনটা শুনতে পারি। তাহলে এটাকে আমরা মনে করতে পারি যে আমাদের মনের চিন্তা ভাবনা। তাহলে বাঁশির সুরটাকে আমরা মনে করতে পারি কি আমাদের মনের চিন্তা ভাবনা। আমি যদি কোনো কিছু চিন্তা করি, অন্যরা কি বুঝতে পারবে বলো? অন্যরা কি বুঝতে পারবে? না। না স্যার। তারপরে এবার মনে করো আমি আমার চিন্তা ভাবনাগুলো আমি দুই একজনের সাথে শেয়ার করছি, তাই তো, দুই একজনের সাথে শেয়ার করছি। তাহলে আমি যদি মাত্র দুই একজনের সাথে শেয়ার করি মাত্র, সেটা হয়তো তারা শুনে খুশি হচ্ছে, বেশ ভালো বলতেছে, কিন্তু আলটিমেটলি এটা সবাই জানতে পারবে বা এটা কি পার্মানেন্ট হবে বলো? না স্যার। আমার চিন্তা ভাবনাগুলো দুই একজনকে বলতেছি, তারা খুশি হচ্ছে, তারা জানছে, কিন্তু আমি যদি ওইগুলোকে পার্মানেন্টলি লিখে না রাখি, তাহলে কি আদৌ ওইগুলোকে কি পার্মানেন্টলি আমরা সেভ করে রাখতে পারবো? থাকবে বলো? না। তাহলে তিনি চাচ্ছেন কি এগুলোকে লিখিত আকারে উপস্থাপন করতে। এখন ভালো কথা, তিনি লিখিত আকারে উপস্থাপন করলেন। এখন লিখিত আকারে উপস্থাপন করতে গিয়ে তিনি একটা জিনিস বলতে চাচ্ছেন, আমি যেগুলো লিখবো সে লেখার মধ্যেও যেন কোনো ইমপিউরিটি না থাকে। ঠিক আছে তো, আমার লেখার মধ্যেও যাতে কোনো ইমপিউরিটি না থাকে। আমাদের লেখার ভিতরে কি ইমপিউরিটি থাকে না? অধিকাংশ কবি সাহিত্যিক আমরা অনেকেই জানি যে অনেক কবি সাহিত্যিক আছেন, তারা যখন গল্প লেখেন, কবিতা লেখেন বা লেখালেখি করেন, তারা কিন্তু অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত লেখালেখি করেন কিনা? করে না বলো? করে। হ্যাঁ, লেখা দিয়েও কি মানুষ দুর্নীতির পরায়ণ হওয়া যায় কিনা? লেখা দিয়েও মানুষকে করাপ্টিবল করা যায় কিনা? মানুষের স্বার্থবাদী হওয়া যায় কিনা? তো এরকম বিষয়টা যে তিনি বলতে চেয়েছেন যে আমি যখন এই গানগুলো লিখেছি, তখন এই গানগুলো লিখতে গিয়ে আমি যে কলম এবং কালি ইউজ করেছি, সেগুলো কোথা থেকে নেওয়া বলো? সেগুলো নেচার থেকে নেয়া। নেচার থেকে নেওয়া। এবং এই ন্যাচারাল এলিমেন্টগুলো কি নিশ্চয়ই এগুলো আর্টিফিশিয়াল না, তাই তো? নিশ্চয়ই কি আর্টিফিশিয়াল না, ন্যাচারাল। এবং এগুলো হচ্ছে কি পিওর, কারণ ন্যাচারাল এভরি এলিমেন্ট, তাই তো,
প্রত্যেকটা ন্যাচারাল এলিমেন্ট কি পিওর। পিওর। এখানে যদি পচা জিনিসও হয় তাও সেটা কিন্তু ইমপিওর না, তাই তো, সেটাও কিন্তু প্রকৃতির রিলেটেড। তার মানে আমাদের চিন্তা ভাবনা সহ আমরা যেগুলোর মাধ্যম দিয়ে এগুলোকে প্রকাশ করব সেগুলোও যেন পিওর হয়, সেগুলোও যেন স্যার সিম্পলিসিটির সাথে রিলেটেড থাকে। হ্যাঁ বলো। হুম। স্যার সেকেন্ড স্ট্যান্ডার প্রথম লাইনে হচ্ছে ফাইভ এ সন অ্যাবাউট এ ল্যাম্প। ল্যাম্প দ্বারা কি মানে প্রকৃতি কিংবা পবিত্রতা এরকম কোনো কিছু আচ্ছা আসছি, ওটাতে ইয়ে আসছি, করছে? হ্যাঁ ওটাতে একটু আসতেছি। ল্যাম্প আরেকজনকে সিম্বলাইজ করছে। আমরা তিন চক্র এই কবিতাটাকে বলবো। প্রথমে আমরা লিটারাল মিনিংটা বুঝেছি, তারপরে কবিতার যে ধাপগুলো সেটা বুঝতেছি, এবার সিম্বলিক মিনিংগুলো আমরা একটু আলোচনা করছি, ঠিক আছে তো? এখন জি স্যার। দেখো তাহলে কি দাঁড়াচ্ছে, যে গানগুলো যখন তিনি লিখছেন তখন গান লেখার যে এলিমেন্টগুলোকেও তিনি চাচ্ছেন এগুলো যেন কেমন হয়, সিম্পল হয়, পিওর হয় এবং ডিভাইন ইন্সপিরেশনের সাথে যেন কনফ্লিক্টিং না হয়। এই জন্য তিনি রুরাল পেন ইউজ করলেন, কি দিয়ে, হলো রিড দিয়ে। আর কালি হিসাবে কি ইউজ করলেন বলো, নদীর পানি। নদীর পানি। ইউজ করেছেন, তাই তো, ক্লিয়ার ওয়াটার। তাহলে ক্লিয়ার ওয়াটার দিয়ে কি আসলে লেখা যায়? হ্যাঁ না। না, আসলে লেখা যায় না, কিন্তু এগুলো আসলে তিনি সিম্বলিকলি ইউজ করেছেন। এবার আসো যে দেখো এখানে চাইল্ড শব্দটা দুইভাবে ইউজ করা হয়েছে। একটা চাইল্ড মেঘের উপরে ভাসছে এবং সেই চাইল্ড তাকে কি করছে বলো, সেই চাইল্ড তাকে অর্ডার করেছে। তাহলে নিশ্চয় আমরা বুঝলাম সেই চাইল্ড হচ্ছে কি একজন ধর্মীয় বা স্পিরিচুয়াল কোনো পাওয়ার, যেটা আমরা জিজাস ক্রাইস্ট হিসাবে সম্বোধন করছি। কিন্তু শেষের দিকে যে চাইল্ডটাকে ইউজ করা হয়েছে, যে এভরি চাইল্ড মে জয় টু হেয়ার, এই যে এভরি চাইল্ড, এই চাইল্ড কারা, এই চাইল্ডকে, সাধারণ কোনো হ্যাঁ ছোট বাচ্চা। চাইল্ড বলতে আমাদের শিশু সুলভ যে মানসিকতা, আমাদের যে সিম্পলিসিটি, সেটাই কিন্তু বোঝানো হয়েছে, তাই তো। এভরি চাইল্ড, এখন শুধু শিশুকেই টার্ম করা হয়েছে তা না, হ্যাঁ শিশুকেও বোঝাতে পারে, কিন্তু বড়দের মধ্যেও যাদের ভিতর শিশু সুলভ আচরণ আছে, তাই তো, তাদেরকেও কিন্তু এখানে তিনি নির্দেশ করেছেন। যারা এই ধরনের মেন্টালিটির, যারা এরকম স্পিরিচুয়াল মেন্টালিটির, তারা যেন এই কবিতাগুলো শুনে বা পড়ে তারাও যেন খুশি হয়, ঠিক আছে। আরেকটা এবার আসি, গানটা গাচ্ছিল কি সম্পর্কে। দেখো এখানে হ্যাঁ বলছে কি, যে পাইপ আ সং অ্যাবাউট আ ল্যাম্প। তাহলে প্রথমে কি করছিলেন, জাস্ট এমনি গান বাজাচ্ছিলেন। প্রথমে কি আমাদের যিনি স্পাইপার তিনি এমনি গান বাজাচ্ছিলেন। এই গানগুলো কোনো নির্দিষ্ট ছিল কিনা বলো, এখানে কি কি গান বাজাচ্ছিলেন, কি করছিলেন, জাস্ট আনন্দে তিনি পাইপিং করছিলেন, তাই তো, মানে বাঁশি বাজাচ্ছিলেন। কিন্তু যখন সেই চাইল্ড এসে তাকে দর্শনে বলল যে তুমি গান লেখো, কিন্তু সেই গানটা কি সম্পর্কে বলো, লঞ্চন। ল্যাম্প। এখন এই ল্যাম্প কিন্তু আমরা দুইটা অর্থে বুঝতে পারি। ল্যাম্পের দুইটা সিম্বলিক মিনিং থাকতে পারে। প্রথমটা হচ্ছে বিবলিক্যাল, যদি আমরা রেফারেন্স পাই তাহলে বাইবেলে ল্যাম্প বলতে কাকে বোঝানো হচ্ছে খেয়াল করে দেখো। জিসাস ক্রাইস্ট। সরি ল্যাম্প হয়ে গেল, LAMB। দেখো বাইবেলে, ইন দ্য বাইবেল দ্য ল্যাম্প রেফার্স টু জিসাস ক্রাইস্ট হুইচ আইডেন্টিফাইজ অ্যাজ দ্য ল্যাম্প অফ গড। তাকে বলা হচ্ছে কি, গডের ল্যাম্প, তাই তো, মেষশাবক। এর ভালো বাংলা হচ্ছে মেষশাবক। কারণ কি, মেষশাবকটা কেন আসছে, কেন তিনি মেষশাবক নিজেকে বললেন, এর একটা পিছনের গল্প আছে। সেটা হলো বনি ইসরায়েল যাদেরকে আমরা বলে থাকি, বা ইসরায়েল যাদেরকে বলে থাকি, মানে আমাদের পূর্বপুরুষ যারা, তাই তো, আমাদের পূর্বের যারা, মানে মজেস, ইব্রাহিম নবী, তাই তো, এনারা যারা ছিলেন, প্রফেট যারা ছিলেন, দাউদ, এরা যখন গডের উদ্দেশ্যে কোনো কিছু স্যাক্রিফাইস করতেন, তখন আমাদের বাইবেল মতে, হ্যাঁ তোমাদের হয়তো ধর্ম মতে ইসলাম অনুসারে অন্যরকম কিছু আসতে পারে। একটা জিনিস খেয়াল করো, যে ইসাহাককে যখন, ইসাহাক তো না ইসমাইল তোমাদের ধর্ম বলে, যখন ওই যে বলি দেওয়ার জন্য গড আদেশ করেছিলেন, আল্লাহ আদেশ ইসমাইল। স্যার ইসমাইল। তাহলে তোমরা বলে থাকি ইসমাইল, আমরা বলে থাকি ইসহাক, ঠিক আছে তো, এই দুইটা। তো যেটাই হোক ঘটনা একই রকম। তো সৃষ্টিকর্তা তাকে আদেশ করলেন যে যাও তোমার প্রিয় সন্তানকে তুমি আমার উদ্দেশ্যে বলি দিয়ে দাও, ঠিক আছে তো। দেখি স্যার ওটা তো ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিমের কথাই বলছি, যে ইব্রাহিম নবীকে আদেশ করেছিলেন তার ছেলে কি ইসহাক বা ইসমাইল, যেটা ইসমাইলকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেলে ইসমাইল, বাবা হচ্ছে ইব্রাহিম। ইব্রাহিম, হ্যাঁ
আমাদের হচ্ছে ইসহাক, ঠিক আছে তো, ক্রিশ্চিয়ানিটিতে বলা হচ্ছে ইসহাক আর ইসলামে বলা হচ্ছে ইসমাইল, ঠিক আছে তো। তো যেটাই হোক, যে ল্যাম্বের কথা আসছে যে সেটাতে আসো। তাহলে প্রথমে তো কি হচ্ছে, এখান থেকেই কিন্তু এই বলি যে ব্যাপারটা সেটা কিন্তু এসেছে, গডের উদ্দেশ্যে স্যাক্রিফাইস করা। তো ঠিক আছে, ইব্রাহিম নবী যেহেতু ভালোবাসতেন গডকে তার জীবনের থেকেও, তাহলে সন্তান তো কিছু না, যদিও তার এই সন্তানটা হয়েছিল অনেক দেরিতে, তার সন্তান হচ্ছিল না, গডের কাছ থেকে পাওয়া একটা সন্তান, এবং তাকে খুব 80 বছর বয়স হ্যাঁ, হয়েছিল। খুব ভালোবাসতেন। তো এই জন্য গড তাকে পরীক্ষা করতে চাইলেন, দেখি তো সে কি এখন তার সন্তানকে বেশি ভালোবাসে না আমাকে বেশি ভালোবাসে। তো তখন করলেন কি, যে গড তাকে বললেন, যাও তুমি তোমার ছেলেকে ওই সিনাই পর্বতে যাও, ওখানে গিয়ে তোমার সে ছেলেকে আমার নামে স্যাক্রিফাইস করে আসো, বলি দিয়ে আসো। তো ইব্রাহিম নবী চলে গেলেন তার সন্তানকে বলি দিতে। শোয়ানো হয়েছে অল্টারের উপরে, বেদির উপরে শোয়ানো হয়েছে, ঠিক আছে তো। যখন তাকে ঠিক মানে কাটতে যাবে, মানে বলিতে যাবে, ওই সময় গডের বাণী আসলো যে থামো, নাকি তোমার ওকে বলি দেওয়ার দরকার নেই, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে খুব ভালোবাসো। তো এখন যেহেতু বলির উৎসব শুরু হয়েছে, তাহলে এখন কি করা যাবে, তখন পিছনে আল্লাহর আদেশেই একটা মেষ শাবক, তাই তো, একটা ওই ঝোপের ভিতরে এসে গেল, মানে আল্লাহর আদেশেই। তখন ইব্রাহিম নবীকে বললেন যে তুমি যাও ওই মেষটাকে নিয়ে এসে তুমি আমার নামে বলে দাও, ঠিক আছে তো। তাহলে এইভাবে তিনি চেক করেছিলেন। এখন তোমাদের ওখানে কি আছে, মানে মেষ অথবা আমাদের দিকে মানে আমাদের দুম্বা, হ্যাঁ, হ্যাঁ এটাই আছে, যে দুম্বা আছে নাকি। হুম। দুম্বা মেষ শাবক। তো যেটাই হোক, হ্যাঁ, তাহলে এখান থেকেই ওই যে একটা মেষ শাবক বা একটা, আর তৎকালীন সময়ে আল্লাহকে ওই যে তখন থেকে বলি দেওয়ার একটা উৎসব শুরু হলো, তখন থেকে ওই ইব্রাহিম নবীর, তাই তো, যে বংশ পরম্পরা আছে তারা সবাই যখন বলি দেয়, তখন বলির জন্য মেষদের ভিতরে সব থেকে পিওর, খাঁটি, যার কোনো খুঁত নেই, সেগুলোকে বাছাই করা হয়, বাছাই করে সেগুলোকে গডের উদ্দেশ্যে রেখে দেওয়া হয়, ঠিক আছে তো। তার মানে কি, গডের উদ্দেশ্যে বলি দেওয়ার জন্য রেখে দেওয়া হয়। তো এখানে আমাদের বিবলিক্যাল রেফারেন্স অনুসারে জিজাস যেহেতু তার, তাই তো, এই মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন, তাকে ক্রুসিফাইড করা হয়েছিল, ঠিক আছে তো। তো এই ক্রুসিফিকেশনের আগে তিনি বলেছিলেন যে আমাকে ক্রুসিফাইড করা হবে, এবং এই জন্য আমি হচ্ছি সেই ল্যাম হচ্ছে আমি, যাকে উৎসর্গ করা হবে তোমাদের পাপের জন্য, ঠিক আছে। তো এই জন্য নিজেকে তিনি ল্যাম বলে সম্বোধন করেছেন। আর যেহেতু ল্যাম বলে সম্বোধন করেছেন, তাহলে এই কবিতাতে ল্যাম বলতে আমরা কাকে বুঝতে পারতেছি বলো তো। অতএব হতে পারে যে তিনি, অথবা হতে পারে যে শুধু জিজাস ক্রাইস্ট না, এই ল্যাম বলতে যে কোনো ধরনের ইনোসেন্ট প্রাণী, সেটা মানুষ হতে পারে, সেটা যে কোনো ধরনের প্রাণী হতে পারে, যারা খুব ইনোসেন্ট, যারা নিষ্পাপ, যারা পিওর, তাদেরকে রেফার করে তিনি হয়তোবা একটা গান গাইতে বলতে পারেন, ঠিক আছে। তাই বলছে পাইপ আ সং অ্যাবাউট আ ল্যাম, তাহলে ল্যাম্প সম্পর্কে এখন সিম্পলিকলি তিনি আসলে কি বলতে চাচ্ছেন, তিনি ল্যাম্প সম্পর্কে গাইলেন গান, তাহলে ল্যাম্প সম্পর্কে কি গান গাইলেন, আসলে গানটা কি ছিল তা কি এখানে বলা হয়েছে, বলো। না। না স্যার, না। তার মানে এমন একটা কিছু বুঝবো যেগুলো তার পরবর্তী কবিতা দিয়ে আমরা বুঝবো, যে তার পরবর্তী কবিতা তিনি কি নিয়ে কথা বলেছেন, কাদের নিয়ে আলোচনা করেছেন। দেখবো যে অনেক ওখানে যতগুলো কবিতা আছে, মোটামুটি আমরা যে কবিতাগুলো পেয়েছি অধিকাংশই সংস অফ ইনোসেন্স বলো আর এক্সপিরিয়েন্স বলো, সবগুলো কাদের নিয়ে, ওই শিশুদের নিয়ে। কিন্তু এখানে ল্যাম মানে একটা ভেড়া নিয়েই করেছেন, সিমনি সুইপার হিসেবে শিশুদের দেখিয়েছেন, নার্সের সঙ্গেও তিনি শিশুদের দেখিয়েছেন, হলি থার্সডেতেও তিনি শিশুদেরকে দেখিয়েছেন, ঠিক আছে তো। তার মানে তিনি চাইল্ড সম্পর্কে লিখেছেন, শিশু সম্পর্কে লিখেছেন, এবং শিশুদের যে সিম্পলিসিটি, ইনোসেন্স, সেই বিষয়গুলোকে তুলে ধরে তিনি কবিতা লিখছেন আর কি। বুঝতে পারছো সবাই? জি স্যার। তাহলে আমরা ইন্ট্রোডাকশনটা হচ্ছে এই যে তিনি কবিতাগুলো লিখছেন, ল্যাম, টাইগার, চিমনি সুইপার, এইগুলোর ইন্ট্রোডাকশন হলো এইটা, মানে ওখান থেকে ইন্সপিরেশন পেয়ে তিনি এই কবিতাগুলো ধাপে ধাপে লিখেছেন, কাদেরকে ডিল করে, এই শিশুদেরকে ডিল করে, বা শিশু মেন্টালিটির মানুষদেরকে ডিল করে তিনি এই কবিতাগুলো লিখেছেন। এবং প্রত্যেকটা কবিতাতেই তিনি গড, জিজাস ক্রাইস্ট, এই কথাগুলো তিনি সরাসরি আনছেন, অথবা কখনো কখনো চাইল্ড বা ল্যামের মাধ্যমে রিপ্রেজেন্ট করিয়েছেন, ঠিক আছে তো। কখনো তিনি সরাসরি না বলে চাইল্ড বা ল্যাম বলছেন, আবার কখনো কখনো তিনি সরাসরিও হয়তোবা বলেছেন। কি কথা বুঝতে পেরেছো? যে আপাতত এই কবিতাটার পার্পাসটা কি। যদি ইন্ট্রোডাকশন এটা আমরা যদি একটু এখানে
এই জায়গায় যদি আমরা দেখি, হ্যাঁ, দ্য সং অফ দ্য ল্যাম্ব, এটা আসলে কি? যখন তাকে বললো যে একটা ল্যাম্ব সম্পর্কে গান গাও, হ্যাঁ, দ্য চাইল্ড আস্কড দ্য পাইপার টু পাইপ আ সং অ্যাবাউট আ ল্যাম্ব, তখন সে কি করলেন? দ্য ল্যাম্ব ইন ব্ল্যাক সিম্বলিজম, তাহলে ব্ল্যাকের সিম্বলিজমে ল্যাম্ব বলতে আমরা বুঝি স্ট্যান্ডস, দেখো, ফর ইনোসেন্ট অর পিউরিটি, অথবা জিজাস ক্রাইস্ট, মানে আমরা যা কিছুকে পারি আমরা রেফার করতে পারি, সেটা হতে পারে কি? ইনোসেন্স, পিউরিটি, জিজাস ক্রাইস্ট, এগুলোকে, যাকে আমরা দ্য ল্যাম্ব অফ গড বলছি। দ্য পাইপার হ্যাপিলি অবেইজ, এবং পাইপার কি করলো? তার কথা শুনলো, প্লেইং আ টিউন দ্যাট সেলিব্রেট জেন্টলনেস অ্যান্ড হলিনেস, তাহলে নিশ্চয়ই তিনি ল্যাম্প সম্পর্কে একটা গান গেয়েছেন। আর ল্যাম্প সম্পর্কে গান গাওয়া মানে কি? সেখানে কি আমাদের এই নাচা গানা থাকবে? বলো, ওই রকম পবিত্র গান। পবিত্রতা থাকবে নিশ্চয়ই। And when the child hears it, he weeps. দেখো, not from sadness but from overwhelming spiritual joy. তাহলে চাইল্ড এটা শুনে খুশি হয়েছেন, খুশি হয়ে তিনি কান্নাও করে ফেলেছেন। তার মানে কি? যে কবির কবিতাগুলো বা গানগুলো এতটুকু স্পিরিচুয়াল যে ওই চাইল্ড বা জিসাস ক্রাইস্ট খুশি হয়েছে, তিনি বুঝতে পেরেছেন যে তার গানগুলো মানুষের জন্য কাজে লাগবে, মানুষকে তার অপরাধ থেকে ফেরাতে কাজে লাগবে। ঠিক আছে? তো এই জায়গাটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। সুতরাং হিজ টিয়ার শোজ দ্যাট দ্য সং অফ ইনোসেন্স হ্যাজ আ ডিভাইন পাওয়ার, এবং এই গানগুলোর মধ্যে একদিনের ডিভাইন পাওয়ার আছে, যেটা কি করছে? টাচেস দ্য সোল। হ্যাঁ, একটু মিউট রাখো, তোমাদের কারো কাছ থেকে সাউন্ড আসতেছে, একটু মিউট রাখতে হবে। অতএব দ্য পাইপার রিপ্রেজেন্টিং ব্লেক হিমসেলফ বিকামস দ্য ইনস্ট্রুমেন্ট থ্রু হুইচ হেভেনলি ইমোশনস ফাইন্ড এক্সপ্রেশন অন আর্থ। তাতে হেভেনলি ইমোশন, তাহলে হচ্ছে পাইপার রিপ্রেজেন্টিং ব্লেক হিমসেলফ, তাহলে নিশ্চয়ই আমরা যদি পাইপার বলতে তো কবিকেই বুঝবো নাকি? কারণ কবি তো কবিতা, অতএব এখানে পাইপার বলতে আমরা কবিকে রেফার করতে পারি। এবার সেই গানটা কি হলো? মিউজিক থেকে সঙ্গে রূপান্তরিত হলো। তাহলে আমরা বলছিলাম কি? যে মিউজিক মানে হচ্ছে আমাদের ভিতরের চিন্তা ভাবনাগুলোকে যদি আমরা বুঝি, যেগুলো এখনো রূপান্তরিত হয়নি, তারা এখনো রূপ পায়নি। আর গান মানে আমরা বুঝবো কি? বাহ্যিক একটা রূপ পাওয়া চিন্তা ভাবনাগুলোকে, এবং লেখা মানে সেটাকে পার্মানেন্টলি সেভ করে রাখা এবং সকলের কাছে বিতরণ করা, মানে তার চিন্তা ভাবনাগুলোকে সকলের কাছে কি করা? উপস্থাপন করা, রিপ্রেজেন্ট করতে পারে, জানতে পারে, হ্যাঁ, এরকম। তো যাই হোক, এখানে এই বিষয়গুলো আছে ঘুরে ফিরে যে কথাগুলো বললাম। যাই হোক, আমি অনেক ধাপে ধাপে বিষয়গুলো দেওয়ার চেষ্টা করেছি, তোমরা একটু এগুলো পড়ে নিবা। আমি একটু প্রথমটাকে একটু পড়াই। দেখো, দ্য ভিজন অফ দ্য পাইপার অ্যান্ড দ্য চাইল্ড, তাহলে পাইপার এবং চাইল্ডের যে ভিজনটা, এখানে সিম্বলিক ব্যাপারগুলো কি হতে পারে দেখো। The poem opens with an image of Piper wandering joyfully down the valleys while playing songs of pleasantly. This image immediately introduces a tone of natural simplicity and uncorrupted joy, যেটা আমরা বারবারই বলতেছি, মানে এখানে ইনোসেন্ট ব্যাপারটা থাকতে হবে। দ্য পাইপার রিপ্রেজেন্ট দ্য ইনোসেন্ট আর্টিস্ট, কারণ দেখো এই আর্টিস্ট বা যে পাইপার, সে কোথায় অবস্থান করছে বলো তো? পুরো প্রকৃতির মধ্যে না, ভ্যালিতে। ভ্যালিটা কেমন? ওয়াইল্ড। ভ্যালিটা হচ্ছে কি? ওয়াইল্ড। এবং সে আছে কি? যেহেতু সে একজন পাইপার, অতএব বাঁশি বাজাচ্ছে, বাঁশি বাজছে, তাও আবার ওয়াইল্ড, মানে বনের ভিতরে, উডের ভিতর। ঠিক আছে? তো ওয়ান হু ক্রিয়েট স্পন্টেনিয়াসলি অ্যান্ড হারমোনিয়াসলি উইদিন নেচার। হিজ ফ্লুট অর পাইপ সিম্বলাইজ দ্য পিওর ভয়েস অফ ক্রিয়েটিভিটি। এই যে পাইপ মানে বুঝতে হবে তার এই চিন্তা ভাবনা, ক্রিয়েটিভিটিকে বুঝতে, যেখান থেকে নতুন নতুন টিউন, নতুন নতুন চিন্তা ভাবনা বার হচ্ছে, আনস্পয়েলড বাই ইন্টালেক্ট অ্যান্ড আর্টিফাইস। এবং পাইপটা যেহেতু প্রাকৃতিক একটা এলিমেন্ট দিয়ে তৈরি, তার মানে সেটাও বুঝতে হবে কি? এখানে কোনো আর্টিফিশিয়ালিটি নেই, এখানে পিওর একটা পবিত্র মেন্টালিটি নিয়েই তিনি মেনলি গানগুলো বা বাজাচ্ছেন। দ্য পাস্টোরাল সেটিং, ভ্যালি, ওয়াইল্ড নেচার, চেয়ারফুল সং রিকলস দ্য এডেনিক ওয়ার্ল্ড বিফোর দ্য ফল। এডেনিক ওয়ার্ল্ড বুঝো? মানে ইডেন গার্ডেন বুঝি তো আমরা? হ্যাঁ, ইডেন গার্ডেন নাকি? জি স্যার। ইডেন গার্ডেন বুঝি আমরা? তোমরা কি বলো ওটাকে? না স্যার, আমি বুঝি না, একটু বুঝাই দেন। ইডেন গার্ডেন বুঝি? বলো। না স্যার। বুঝি নাই? অ্যাডাম এবং ইভকে কোথায় রাখা হয়েছিল তাদের সৃষ্টি করার পর? ইডেন গার্ডেন, ওইটা হচ্ছে ইডেন গার্ডেন। সমস্যা নেই। আচ্ছা, তাহলে ইডেন বলতে আমরা বুঝি অ্যাডাম এবং ইভ। আচ্ছা, এখানে অনেকে হিন্দুইজমে বিশ্বাসী থাকতে পারে, তারা হয়তো এই জিনিসটা বুঝতে নাও পারে, ওটা একটু ক্লিয়ার করা উচিত, কারণ এই কবিতার সাথে রিলেটেড। দেখো, ক্রিশ্চিয়ানিটিতে বিশ্বাস করা হয়, ঠিক আছে? ক্রিশ্চিয়ানিটিতে কি বিশ্বাস করা হয়, বা ইসলামেও বিশ্বাস করা হয়। ইডেন গার্ডেন আমি একটু বাইবেলে দিই, দেখি।
খ্রিস্টান। আমি আমার কথা শুনতে চেয়েছো না কবির কথা? আপনার কথা। ও হ্যাঁ আমি আমার বুঝতেছি না স্যার যে আপনি মুসলিম নাকি খ্রিস্টান। আচ্ছা আমার কথা শুনে কি মনে হচ্ছে বলো তো? আমি দুইটাই ভাবতেছি স্যার এখন। আচ্ছা হ্যাঁ আমি ক্রিশ্চিয়ানিটিতে বিশ্বাসী, আমি খ্রিস্টান ধর্মের। তো দেখো এখানে ইডেন গার্ডেন বলতে বাইবেলের সেই প্লেসটাকে বোঝানো হয়, ঠিক আছে তো, যেখানে গড ফার্স্ট হিউম্যান বিংকে সৃষ্টি করেছিলেন এবং তাদেরকে সেখানে রেখেছিলেন। সে ফার্স্ট হিউম্যান বিং হচ্ছেন কে? প্রথমে হচ্ছে অ্যাডাম এবং তার পরবর্তী তার ওয়াইফ আদম হচ্ছে কে? হাওয়া। অ্যাডাম অ্যান্ড ইভ। তা তাদেরকে যেখানে রাখা হয়েছিল সেই জায়গাটাকে বলা হচ্ছে ইডেন গার্ডেন, ঠিক আছে তো, স্বর্গীয় একটা বাগান। বুঝতে পেরেছো? হুম, আচ্ছা তো সবাই বুঝতে পারছো? আর হচ্ছে জি স্যার। বিউটিফুল অ্যান্ড ফার্টাইল প্লেস হোয়ার দে লিভড ইন পারফেক্ট কমিউনিয়ন উইথ গড। এবং তারা সেখানে তাদেরকে সৃষ্টি করার পর তারা এখানে খুবই শান্তিপূর্ণভাবে পারফেক্টলি বসবাস করতেছিলেন এবং তাদের সাথে কি গডের একটা সরাসরি সম্পর্ক ছিল। আনটিল দে ডিজঅবেড হিম, এবং তাদেরকে এই গার্ডেন থেকে বিতাড়িত করা হলো, তাই না? এক্সপালশন করা হলো, এক্সপেল করা হলো। কি কারণে বলো তো? স্যার একটি নিষিদ্ধ ফল খাওয়ার কারণে। হ্যাঁ বলা হচ্ছে কি দ্য ফরবিডেন ফ্রুট। বুঝতে পেরেছো যে ইডেন গার্ডেন সৃষ্টি করার পর এবং অ্যাডাম ইভকে সৃষ্টি করার পর গড অ্যাডামকে আদেশ করেছিলেন যে অ্যাডাম এই বাগানের সব কিছু তুমি খাইতে পারো, সব কিছু তুমি ভোগ করতে পারো, সব কিছু তোমার জন্য, কিন্তু একটা জিনিস তোমাকে কি করতে হবে, এখান থেকে সাবধান থাকতে হবে। এই ইডেন গার্ডেনের মাঝখানে একটা বাগান আছে, বুঝতে পারছো? ফ্রুট অফ নলেজ বলা হচ্ছে, ওটাকে বলা হচ্ছে ফ্রুট অফ নলেজ, ঠিক আছে তো? এই ফ্রুটটা তুমি টাচ করবে না, টাচ করলেই তুমি মরবে, বুঝতে পেরেছো? কিন্তু স্যাটান কি করলো, শয়তান ওই বাগানে একদিন আসলো, এসে অ্যাডামকে না ইভকে বোঝালো নাকি যে তুমি কি জানো জি গড স্যার। তোমাদেরকে এই ফলটা খেতে কেন নিষেধ করেছে? কারণ তোমরা যদি এই ফলটা খাও তাহলে কেমন হবে, তোমরাও গডের মতো ওইরকম বুদ্ধিমান হয়ে যাবে, ওইরকম শক্তিশালী হয়ে যাবে, কারণ এই গডের শক্তি আছে এখানে, এই ফলটা তোমরা খাইলে গডের মতো হয়ে যাবে, তাই তোমাদেরকে গড নিষেধ করেছেন। তা তারা করলো কি, বিশেষ করে ইভ করলো কি, শয়তানের কথাই ভুলে সে কি করলো, ওখান থেকে একটা ফল নিয়ে আদমকে এই ফলটা খাওয়াই দিল। খাই, নিজে খাইলো এবং তারপরে ওই ফলটা করলো কি, সে আবার অ্যাডামকেও খাওয়ালো। অ্যাডাম না বুঝেই খেয়ে ফেললো, যেই খেয়ে ফেললো তখনই তাদের ভিতরে একটা নলেজ সৃষ্টি হলো। কিসের নলেজ সৃষ্টি হলো বলো? গডের মতো শক্তিশালী নলেজ না, তারা তখন তাদের ভিতরে একটা চক্ষু খুলে গেল, বলছে তাদের চোখের উপর থেকে যেন একটা পর্দা পড়ে গেল বা একটা খুলে গেল চোখটা, এবং তারা দেখতে পাইলো যে তারা হচ্ছে কি নেকেড। বুঝতে পেরেছো? তারা দেখতে Sir, পাইলো does Eden Garden refer to heaven? এটা হেভেনকে জি সরাসরি স্যার। রেফার করবে না। সরাসরি যদি হেভেনকে রেফার করে তাহলে কি হবে, তাহলে পৃথিবী এবং হেভেন একরকম হয়ে গেল না? বলো। আচ্ছা বাইবেলে মেবি এটাকে ইডেন গার্ডেন হিসেবে বলা হয়েছে বাট হ্যাঁ ইসলামে মেবি ইসলামে এটা হচ্ছে ওরা হেভেনে ছিল। হেভেনের সাথে ইয়া করছে, হ্যাঁ সেটা ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ জি জি এখানে কিছুটা ইয়া আছে, বললাম তো যে এদিক ওদিক আছে। তো জি। সেখান থেকে তাদেরকে বিতাড়িত করা হলো এবং বলা হচ্ছে তাদেরকে যখন বিতাড়িত করা হলো তখন ওই গার্ডেনের পাশে এমন একটা সিস্টেম করে রাখা হলো তারা যেন কখনো না ঢুকতে পারে, এরকম একটা বিষয় বলা হয়েছে, অত দূর আমি যাচ্ছি না। তো এই যে তাহলে ইডেন গার্ডেন বলতে এই কথাটা আমাদের আমাদের পরবর্তী ইন্ট্রোডাকশনে কিন্তু লাগবে, ঠিক আছে তো, পরবর্তী ইন্ট্রোডাকশনে লাগবে যেহেতু এই জন্য একটু এখানে আলোচনা করলাম। তো এইখানে দেখো এডেনিক বলে যে কথাটা এখানে রেফার করা হলো, হ্যাঁ, যে দ্য পাস্টোরাল সেটিং ভ্যালি ওয়াইল্ড নেচার এবং চেয়ারফুল সং রিকলস দ্য এডেনিক ওয়ার্ল্ড বিফোর দ্য ফল। বিফোর দ্য ফল মানে ওই যে মানুষের পতনের আগে তারা যে একটা ইডেনিক গার্ডেনে ছিল নাকি, একটা সুন্দর পরিবেশে ছিল। এই গান এই ইন্ট্রোডাকশনেও কিন্তু এরকম একটা পরিবেশ দেখানো হয়েছে, ওয়াইল্ড ভ্যালি, সেখানে বাঁশি বাজাচ্ছে, মনের সুখে গান করছে। তার মানে কি এখানে যেন কোনো দুঃখ নেই, এখানে যেন কোনো অপরাধ নেই, সব কিছুকে কেমন লাগছে বলো, সুন্দর লাগছে নাকি, পিওর লাগছে এবং স্পিরিচুয়াল মনে হচ্ছে, ঠিক আছে? স্যার হ্যাঁ বলো।
এই যে পেস্টোরাল, এটার কি আলাদা কোনো মানে আছে? এটার আমি এলিজির মধ্যেও দেখছিলাম, পেস্টোরাল এলিজি, বা এই বইয়ের পাস্টোরাল মানে মধ্যেও হচ্ছে কি পাস্টোরাল, পাস্টোরাল বলতে আমরা কি কি বুঝি? পাস্টোরাল বলতে কি কি বুঝি? স্যার এক ধরনের কবিতা অথবা গান যেগুলো প্রকৃতি নিয়ে মূলত হ্যাঁ, এগুলো। পাস্টোরাল মানে হচ্ছে ন্যাচারাল, তাই না? পাস্টোরাল মানে কি রুরাল, ন্যাচারাল, এরকম কিছুকে বোঝায়, ঠিক আছে তো? হুম। পাস্টোরাল মানে হচ্ছে ন্যাচারাল, তার ভিতরে পাখি থাকবে, মানুষ থাকবে, গাছপালা থাকবে, ভেড়া থাকবে, ছাগল থাকবে, গরু থাকবে, ফুল থাকবে, পাখি থাকবে, এই সব কিছু হচ্ছে কি পাস্টোরাল নির্দেশ করা হয়, ঠিক আছে তো? তাহলে এখানে কি শহরের পরিবেশ? এই যে কবিতাটা যখন পড়লাম, এখানে কি শহরের পরিবেশ? গ্রাম পরিবেশ। না না স্যার। তাহলে একটা গ্রাম্য, তাতে একটা প্রাকৃতিক পরিবেশ এখানে দেখানো হয়েছে, সেটা বোঝানো হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এই কবিতাগুলো পড়তে গেলে অনেকটাই বিবলিক্যাল রেফারেন্স চলে আসে, বাইবেলের অনেক কিছু রেফারেন্স চলে আসে, এই জন্য তোমরা অনেক কিছু হয়তো বুঝতে পারবে, আবার অনেক কিছু বুঝতে পারবে না, একটু এদিক ওদিক লাগবে। হ্যাঁ, তো বেসিক জায়গাটা বুঝতে পারলেই হবে। তো যাই হোক, আমরা যতটুকু আলোচনা করেছি এখানে ওই কথাগুলো ঘুরে ফিরে আসছে। তোমরা এই শীটটা যদি প্রথম থেকে একটু শেষ পর্যন্ত জাস্ট একবার রিডিং দিয়ে নিবা, তাহলেই বুঝতে পারবা যে এখানে কি বোঝানো হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আহ, এটা আমরা মোটামুটি একটু শেষ করলাম, ঠিক আছে? স্যার শীটটা কি পিডিএফ আকারে দিয়েছেন? আমি পাই নাই। তো এখনো তো দেই নাই, বা দিয়েছিও হয়তো, তোমরা হয়তো ঢুকোনি। এখন ঢুকলে পাবা কিনা দেখো একটু। স্যার জি দুটো স্যার, লিঙ্ক গুগল ক্লাসরুমে পাইছি। দেয়া আছে। দিয়েছি, হ্যাঁ দিয়েছি। হুম, ওখান থেকে পড়ে নিবা, এখন না পড়লে এই যে ক্লাস শেষে তোমরা আবার দেখবা। এরপর আমরা নেক্সট যে কবিতাটা সেটা পড়ি। এটা হচ্ছে সংস অফ এক্সপেরিয়েন্সের ইন্ট্রোডাকশন। তাহলে সংস অফ এক্সপেরিয়েন্সের কবিতাগুলো কেমন হবে বলো তো? ইনোসেন্ট হবে বলো, নাকি এর মধ্যে না পাওয়ার স্যার। থাকবে, ইভিল থাকবে, এরকম থাকবে না? পাওয়ার থাকবে, তাই তো, ইভিল থাকবে, আর্টিফিশিয়ালিটি থাকবে, ঠিক আছে তো, করাপশন থাকবে, এরকম কিছু থাকবে ইন্ট্রোডাকশনের ভিতরে। মানে শুধু ইন্ট্রোডাকশন না, পুরো কবিতাগুলোর ভিতরে এরকম বিষয় থাকবে। তাহলে আমরা সরাসরি কবিতাতে চলে যাই, তাহলে দুটার মধ্যে আমরা কম্পারিজন করতে পারবো, ঠিক আছে? দেখো, এখন এই কবিতাটা পড়তে গেলেই আমাদের ওই যে অতীতের কথা ফিরে যেতে হচ্ছে আবার, ঠিক আছে? অ্যাডাম এবং ইভের কথা চলে আসবে কিন্তু এই জায়গায়, ঠিক আছে? তাহলে অ্যাডাম এবং ইভকে সৃষ্টি করার পর কোথায় রাখছিলেন গড? গার্ডেনে রাখছিলেন, তাই তো? এখন এই জায়গায় আমরা আসছি, তখন হিয়ার দ্য ভয়েস অফ দ্য বার্ড, এখানে কবি নিজে যেন বলতেছেন, কবি নিজে বলতেছেন এবার ততক্ষণ। তাহলে প্রথম ইন্ট্রোডাকশনে আমরা কাকে পাইলাম? যে একজন চাইল্ড একজন পাইপারকে অর্ডার করতেছে তার যে গান, তাই তো, ল্যাম্প নিয়ে সেই গানগুলোকে লিখে রাখতে। আর এখানে কবি এখন নিজেই তার স্পিকারদেরকে বলবেন, মানে সরি, তার রিডারদেরকে বলবেন, বা তার জনগণকে বলছেন, কি বলছেন? হেয়ার দ্য ভয়েস অফ দ্য বার্ড। বার্ড মানে বুঝো? বার্ড মানে কি? কবি। হ্যাঁ, বার্ড মানে হচ্ছে কবি, তাই তো? বিশেষ করে গীতি কবিদের বোঝায়, যেহেতু এগুলো গান টাইপের, তার এগুলো কি, এই কবিতাগুলো কি হিসাবে মনে করছেন তিনি? তিনি এগুলো কি কবিতা বলছেন নাকি গান। গান বলছেন? বলো। গান বলছেন। গান। এগুলো কি তিনি বলছেন কি গান? না। তাহলে এই জন্য তিনি তাকে বার্ড বলছেন, নিজেকে বার্ড বলে সম্বোধন করছেন। দেখো, আ পোয়েট ট্রেডিশনালি ওয়ান রিসাইটিং এপিক্স অর অ্যাসোসিয়েটেড উইথ আ পার্টিকুলার ওরাল ট্রেডিশন। তাদের এই কবিতা, যেমন হচ্ছে শেক্সপিয়ারকে বার্ড অফ অ্যাভন বলা হয়, তাই না? বার্ড অফ অ্যাভন বলা হয়। হ্যাঁ, তিনি জি। হচ্ছেন অ্যাভনের কবি বলা হচ্ছে। তো যাই হোক, তাই কবি নিজেকে বলতেছেন যে হেয়ার দ্য ভয়েস অফ দ্য বার্ড, তোমরা সবাই এই কবির কথাগুলো শুনো। এখানে ভয়েস মানে কি? কণ্ঠস্বর বা কথা। কারণ কি, কেন শুনবা সবাই? কারণ হু প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার সিজ, কারণ তিনি দেখতে পারেন, কি দেখতে পারেন বলো? তিনি এবং past future। দেখতে পারেন, অনেকটা কার মতো? সেই টাইরেসিয়াসের মতো, তাই তো? অনেকটা সেই টাইরেসিয়াসের মতো। টাইরেসিয়াস কি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই কি জানতে পারে না? হুম, জি স্যার। তাই বলছে যে কবি জি স্যার। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব দেখতে পারেন, তোমরা সবাই তার কথা শোনো। তিনি শুধু দেখতেই পারেন না, হুজ ইয়ার্স হ্যাভ হার্ড, তাই তো, তার কান শুনেছে। কার কথা শুনেছে? দ্য হলি ওয়ার্ড, সেই পবিত্র বাণী বা কথা শুনেছেন, যে পবিত্র বাণী বা কথা, দ্যাট ওয়াক অ্যামং দ্য অ্যানশিয়েন্ট ট্রিজ, যে কথার ব্যক্তি, মানে সৃষ্টিকর্তাকে বোঝানো হচ্ছে, তাই এই হলিওয়ার্ড বলতে আমরা বুঝবো কাকে? সৃষ্টিকর্তাকে। যে দৃষ্টিকর। সৃষ্টিকর্তা ওই অ্যানশিয়েন্ট ট্রি এর ভিতরে হাঁটতেন। এই অ্যানশিয়েন্ট ট্রি বলতে কাকে বোঝানো হচ্ছে বলো? ওই ইডেন গার্ডেনকে বোঝানো হচ্ছে।
বুঝতে পারছেন? যে ইডেন গার্ডেনে জি তিনি স্যার। মানুষকে সৃষ্টি করে রেখেছিলেন এবং তাদের সাথে তিনি কথা বলতেন। আর ওই কথাগুলো হচ্ছে হলি ওয়ার্ড। তার মানে ওই অ্যানশিয়েন্ট ট্রি এর মধ্যে গড যেন কি করতেন, আসা যাওয়া করতেন, তাই তো? এবং তার কথাও এই বার্ড শুনেছেন। এই বার্ড বলতে কবি কি নিজেকে বোঝাচ্ছেন না, বলো? জি স্যার। এবং কবি জি স্যার। জি কবি স্যার। বলতেছেন কি তিনি অ্যাঞ্জেলদের কথা বা স্পিরিটদের কথা নাকি শুনতে পান, বা তিনি নাকি তাদেরকে দেখেছেন, তিনি নাকি তাদের সাথে কথা বলেছেন। সেই হিসাবে তিনি নিজেই বলতেছেন যে যে আমি মানে যে বার্ড অতীত বর্তমান ভবিষ্যৎ যেমন দেখেছে, তেমনি সেই ইডেন গার্ডেনে তাই তো হেঁটে বেড়ানো যে গড, সে গডের হলি ওয়ার্ড মানে পবিত্র বাণী তিনি শুনেছেন। যার কান শুনেছে মানে কি, তিনি শুনেছেন, তাই তো? কবিরা তো আঁকি বাঁকিয়ে কথা বলেন, তারা মানে এলোমেলো করে একটু বলেন, ডিরেক্টলি কোনো কথা বলেন না। তাহলে এখানে একটা কি আসলো, একটা অর্ডার বা একটা কমান্ড বা একটা রিকোয়েস্ট আসলো যে তোমরা সবাই আমার কথা শোনো। তাহলে এই ইন্ট্রোডাকশন দিয়ে তিনি তার রিডারদেরকে বোঝাতে যাচ্ছেন যে আমি এখানে যে কবিতাগুলো বলবো সেই কবিতাগুলো অবশ্যই পুরো ইহজগৎ এবং পরজগৎকে নিয়ে লেখা। ঠিক আছে তো? কারণ তিনি প্রেজেন্ট পাস্ট ফিউচার সব দেখতে পান এবং তিনি সেই অতীতের কথাও জানেন। অতএব আমি যে গানগুলো গাইবো, যে কথাগুলো বলবো, দয়া করে তোমরা সবাই শুনবা। ঠিক আছে তো? হুম। তাহলে এখানে হলিওয়ার্ড কি বলছে? হলিওয়ার্ড মানে কি, বলো? সৃষ্টিকর্তার ঈশ্বরের বাণী। পবিত্র বাণী। এই যে আমি একটা ছবি এখানে দিয়েছি, মনে করি অ্যাডাম অ্যান্ড ইভ এরা করছে কি, এই যে এখন তারা পালিয়ে যাচ্ছে, লুকাচ্ছে, হ্যাঁ, এই জায়গাটা দিয়েছে যেমন লুকাচ্ছে, এই জায়গায়, হ্যাঁ, তারা লুকাচ্ছে কাকে দেখে লুকাচ্ছে, বলো? হুম। গড। অ্যাঞ্জেল। দেখে লুকাচ্ছে, হ্যাঁ, গড থেকে তারা আড়ালে যেতে যাচ্ছে, কারণ তারা অলরেডি একটা অপরাধ করে ফেলেছে। ঠিক আছে তো? তারা একটা অপরাধ করে ফেলেছে। এই অপরাধ করার কারণে তারা এখন নিজেকে গডের দৃষ্টি থেকে নিজেকে লুকিয়ে রাখতে চাচ্ছে, কিন্তু গডের দৃষ্টি থেকে কি লুকানো সম্ভব, বলো? না। গড তাদের সাথে কথা বলেছে। তখন বলছে কি গড, মানে তারা বলছে কি আমাদের সামনে থেকে আপনি যান, আপনার দিকে তাকানোর সক্ষমতা আমাদের নেই, কারণ আমরা অপরাধ করে ফেলেছি, আপনার কথা আমরা শুনি নাই, প্রলোভনে পড়েছি আমরা, হ্যাঁ, এরকম কিছু বাইবেলে বলে। তাই বলছে দেখো এখানে বেললি তাহলে ওই যে his ears have heard the sacred divine message, Hollywood মানে এই যে sacred divine message, the voice of God that once walked and spoke to humanity in the innocence of the world's beginning, হ্যাঁ, ওই যে পৃথিবীর সৃষ্টি হওয়ার সময় তাতে ইডেন গার্ডেনে যখন মানুষকে রেখেছিলেন, মানুষ যখন ইনোসেন্ট ছিল, তখন গড তাদের সাথে সরাসরি যোগাযোগ করতেন। কিন্তু মানুষ যখন অপরাধ করলো, তখন মানুষের থেকে সৃষ্টিকর্তার দূরত্ব অনেক বেড়ে গেল। তখন সৃষ্টিকর্তা কাদের মাধ্যম দিয়ে মানুষের সাথে কথা বলেন, বলো? প্রফেট। প্রফেট অ্যাঞ্জেল। মাধ্যমে কথা বলেন, হয়তো অ্যাঞ্জেলদের মাধ্যমে বলেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি কি প্রফেটদের মাধ্যমে কথা বলেন। হ্যাঁ, এখন আল্লাহ বা গড আর সরাসরি মানুষের সাথে কথা বলেন না, তিনি কিছু পবিত্র মানুষ ক্রিয়েট করে নেন এবং তাদের মাধ্যম দিয়ে তিনি মানুষের সাথে তার মেসেজগুলোকে পৌঁছান, তাই তো? এরকম একটা ব্যাপার। কিন্তু তার আগে সরাসরি মানুষের সাথে তার যোগাযোগ ছিল, অ্যাডাম এবং ইভের সাথে, এবং তারা তাকে দেখেছে, তারা তার কথা শুনেছেন, কিন্তু আমরা এখন আর শুনি না, আমরা এখন তাকে আর দেখিও না, বরং আমরা বাইবেল, কোরআন বা এরকম যে ধর্মীয় বুকগুলো আছে তার মাধ্যম দিয়ে, বিভিন্ন প্রফেটদের কথাবার্তার মাধ্যম দিয়ে, তাই তো, আমরা সৃষ্টিকর্তাকে এবং তার সৃষ্টি সম্পর্কে হয়তো বা জেনেছি। এইটা তো এখানে তাহলে বার্ড যিনি, তিনি নিজেকে একটা প্রফেটের সমান করে তুলেছেন। যে বার্ড মানে প্রফেট মানে কি, তারাই সৃষ্টিকর্তার সাথে যোগাযোগ রাখেন এবং অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে জানেন এবং সৃষ্টিকর্তার সাথে সরাসরি কথা বলেন। তার মানে এখানে যে কথা বলছেন সেও কি নিজেকে বার্ড হিসেবে বা প্রফেট হিসেবে দাবি করছে না, বলতো? জি স্যার। বার্ড বা প্রফেট হিসেবে দাবি করছেন। ওকে, তো এগুলো তোমরা একটু পড়বা, আমি দেখো কিছু ছবি টবি এরকম ভাবে অ্যাড করে দেওয়ার চেষ্টা করেছি। এবং তিনি যখন এই যে হাঁটতেন, হ্যাঁ, দেখো দ্যাট ওয়াকড অ্যামং দ্য অ্যানশিয়েন্ট ট্রিজ, দেখো এই যে কি করছেন এখানে গড, হ্যাঁ, এখানে গড বা এই যে গড কি করছেন এখানে, কলিং দ্য লেফট সোল। কলিং, কলিং মানে কি, ডাকছেন। লেফট সোল মানে বুঝো, যে সোলগুলো ল্যাপসড করেছে। ল্যাপস করা মানে কি, হুম, নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেছে, তিনি তাদেরকে খুঁজছেন, তিনি তাদেরকে ডাকছেন। তাই বলছে কলিং দ্য লেফট সোল অ্যান্ড উইপিং ইন দ্য ইভিনিং ডিউ, এবং তিনি কান্না করছেন। একটু মিউট রাখো, কারো ওখান থেকে একটা তীক্ষ্ণ সাউন্ড হচ্ছে বারবার, হ্যাঁ, এটা তোমাদেরই রেকর্ডিং হয়ে গেলে তোমাদের সমস্যা হবে আর কি।
দেখো তাই বলছেন যে কলিং দ্য ল্যাপ সোল অ্যান্ড উইপিং ইন দ্য ইভিনিং ডিউ দ্যাট মাইট কন্ট্রোল দ্য স্টেরি পোল। যে কন্ট্রোল করতে পারত, দ্যাট মাইট কন্ট্রোল, যে কন্ট্রোল করতে পারত, কে কন্ট্রোল করতে পারে বলো? গড। না, এখানে গড না, এখানে দ্যাট বলতে কিন্তু এই সোলকে বোঝানো হচ্ছে। একটু রেফারেন্সগুলো খেয়াল করো। যে সোলটা যদি গডের কথায় চলতো তাহলে সে হয়তোবা এই পুরো মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারত, ঠিক আছে তো? কিন্তু তারা যেহেতু ল্যাপসড হয়ে গেছে, তারা যেহেতু নষ্ট হয়ে গেছে, তাদের যেহেতু অধপতন ঘটেছে, তারা আর সেই ক্ষমতা রাখে না, ঠিক আছে তো? সেই ক্ষমতা তারা রাখে না, বরং তারা কি করেছে? ফলেন লাইট রিনিউ। দেখো তারা কি হয়েছে বলো? পড়তে পড়তে একদম কোথায় চলে গেছে? পতন হয়ে গেছে, ঠিক আছে তো? তারা একদম স্পিরিচুয়ালি কেমন হয়ে গেছে বলো? শেষ হয়ে গেছে, ধ্বংস। পতন হয়ে গেছে। কিন্তু পরক্ষণেই বলছে লাইট রিনিউ। কিন্তু সৃষ্টিকর্তার যে সৃষ্টি মানুষ, এই মানুষকে তিনি কি একদম ছেড়ে দিতে পারেন বলো? যে তার নিজের প্রতিনিধিত্ব তৈরি করা, তিনি কিন্তু কোনো কিছু তৈরি করেননি নিজের মতো করে। শুধু কি করেছেন? কাকে তৈরি করেছেন বলো? নিজের মতো করে, নিজের চেহারা দিয়ে, নিজের প্রতিনিধিকে মানুষকে তৈরি করেছেন, ঠিক আছে তো? এই জন্য তিনি মানুষকে, মানুষের অধপতন, মানুষের কষ্ট তিনি দেখতে পারেন না। এই জন্য তিনি বিভিন্ন সময়ে কি পাঠিয়েছেন মানুষকে তার পথে ফেরানোর জন্য বলো? বিভিন্ন সময়ে স্যার প্রফেট বা নবী পাঠিয়েছেন, তাই তো? নবীদেরকে পাঠিয়েছেন যাতে তাদেরকে আমরা স্যার নতুন করে, হ্যাঁ বলো। লাস্ট সোল বলতে এখানে কি হচ্ছে ইভেন মানে সোলকে বোঝানো হয়েছে, অ্যাডাম এন্ড ইভেন? হ্যাঁ তাদেরকেই তো, আর কাউকে বোঝাবে? আচ্ছা স্যার। এখানে তো ওদেরকে ল্যাব সোল বলতে কাদের? ওই জন্য তো অ্যাডাম ইভ নিয়ে তো কথা হচ্ছে আমাদের এখানে, তাই তো? তারা তো গডের কাছ থেকে চলে আসছে, তাদের সোলকে বোঝানো হচ্ছে। আর এখানে শুধু অ্যাডাম ইভ বলতে কি অ্যাডাম ইভকে বোঝানো হচ্ছে নাকি আলটিমেটলি আমাদেরকে বোঝানো হচ্ছে? সবাই আর কি। আমাদেরকেও বোঝানো হচ্ছে। তাহলে হিউম্যান সোলকেই মোটামুটি বোঝানো হচ্ছে, তাই তো? এই ল্যাব সোল বলতে আমাদের হিউম্যান সোলকে বোঝাচ্ছে। সেই অ্যাডাম ইভ থেকে শুরু হয়েছে, এখনো আমাদের চলছে। তিনি বলছেন, দেখো যে কবি বলছেন কি, যে সোল এই পুরো মহাবিশ্বকে পরিচালনা করতে পারে। স্ট্যারিপোল মানে হচ্ছে তারাখচিত এই যে মহাবিশ্ব, মানে কি নক্ষত্র রাজি সহ যে বিশ্ব, এই পুরো বিশ্বকে তারা নিয়ন্ত্রণ করতে পারতো। আমাদের যে পৃথিবী, এটা কিসের মধ্যে পড়ে? এই মহাবিশ্বের মধ্যে পড়ে না বলো? এই জি স্যার। নক্ষত্রের মধ্যে পড়ে না? এগুলোর মধ্যেই পড়ে। তার মানে পুরো ব্যাপারকে বোঝাচ্ছে যে পুরো সৃষ্টিকে ঈশ্বরের সাথে সাথে মানুষও নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখতো। কিন্তু সেই মানুষ কি করেছে? তার অবাধ্য হয়েছে, মিস্টেক। তাই তো? ভুল করেছে এবং তার থেকে বিতাড়িত হয়েছেন। কিন্তু তিনি তাদেরকে তো একদম ফেলে দিতে পারেন না, পারেন? বলুন বলো। তাই বলছে দেখো, তাই বলছে বাট নাও ইট হ্যাজ ফলেন ফ্রম ইটস ফরমার গ্লোরি। সে আগের গ্লোরি থেকে সে পড়ে গেছে। কিন্তু তখন বার্ড বা আমাদের প্রফেট বা কবি বলছেন কি, যে দিস ফলেন লাইটকে বলছে, তাহলে ফলেন লাইটকে তিনি রিনিউ করতে বলেছেন। দ্য লস্ট স্পিরিচুয়াল ব্রিলিয়ান্স টু বি রেস্টোর্ড অ্যান্ড রিনিউড। তোমরা যদি আবার ফেরো, তোমরা যদি আমার কথা শোনো, তাহলে তোমাদের এই ফলেন লাইট কেমন হবে? ফলেন লাইট আবার রিনিউ হয়ে যাবে। তোমাদের যে গৌরব, সেগুলো তোমরা আবার অবশ্যই ফিরে পাবে। তাই আমার কথা তোমরা শোনো, ঠিক আছে? দেখো এখানে দ্য বার্ড হু ইজ ইন দ্য প্রিভিয়াস স্টেঞ্জা ইজ ইন্ট্রোডিউসড অ্যাজ দ্য ইন্সপায়ার্ড প্রফেট উইথ মানে ডিভাইন ভিজন, নাও ডিরেক্ট হিজ ভয়েস টুয়ার্ড দ্য ল্যাব সোল। দ্য ফ্রেজ ল্যাব সোল রেফার্স টু ফলেন হিউম্যানিটি, the human spirit that has lost its original innocence and divine connection. In Christian symbolism, lapse means having fallen from grace, recalling the biblical fall of Adam and Eve. তাহলে এখানে ফলেন সোল বলতে আমরা বা ল্যাপস সোল বলতে আমরা ওই অ্যাডাম এবং ইভকে বোঝাচ্ছি। দ্য বার্ড কলস আউট টু দিস সোল আর্জিং টু ইট অ্যাওয়াকেনিং ফ্রম ইটস স্টেট। মানে মূল কথা এটাই। তার মানে তিনি এখানে যে কবিতাগুলো লিখছেন, এই কবিতাগুলোর মধ্যে কি দেখো, আগের কবিতাটা ইনোসেন্ট ভাব ছিল, এখন কি ইনোসেন্ট ভাব আছে নাকি এর ভিতরে এক ধরনের অপরাধ একটা ব্যাপার আসছে বলো তো? এখানে কিন্তু কোনো ইনোসেন্স নাই। আমরা অপরাধ করেছি, সৃষ্টিকর্তা আমাদেরকে বিতাড়িত করেছে, আমরা নষ্ট হয়ে গেছি, এরকম একটা বিষয়। তার মানে এখানে যে কবিতাগুলো পাবো, আমাদের ওই নষ্টের যে গোড়া, আমরা সেই নষ্টের বিভিন্ন রূপ দেখতে পাবো, ঠিক আছে? যে আমরা কিভাবে নষ্ট হয়েছি, আমরা কিভাবে। স্যার বিবলিক্যাল ফল অর্থ কি? মানে বাইবেলে যে পতন দেখানো হয়েছে মানুষের, এই জন্য বিবলিক্যাল ফল। বিবলিক্যাল ফল অফ, শুধু বিবলিক্যাল ফল বললে হবে না, ফল অফ অ্যাডাম অ্যান্ড ইভ। তাহলে বিবলিক্যাল ফল অফ অ্যাডাম অ্যান্ড ইভ মানে কি? মানে বাইবেলে যে গল্পটা বলা হয়েছে সেটা ফুল সেন্টেন্স পড়বো, মানে ফুল ফ্রেজটা পড়বো। অল্প পড়লে পরে মিনিংটা লস হবে, ঠিক আছে?
ওকে স্যার। মানে অ্যাডাম এবং ইভের পতনের যে বাইবেলে বর্ণনা করা হয়েছে সেই ঘটনাটাকে বোঝানো হচ্ছে। বিবলিক্যাল ফল বললে হবে না, বলতে হবে বিবলিক্যাল ফল অফ অ্যাডাম অ্যান্ড ইভ। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, স্যার এখানে উইপিং ইন দ্য ইভিনিং ডিউ বলতে কি বুঝাইছে? হ্যাঁ, উইপ মানে কি, সরো মানে কি, ইভিনিং ডিউ বলতে আসলে কি বোঝানো হচ্ছে এখানে? হ্যাঁ, মানে এখানে ইভিনিং বলতে দিনকে বোঝাচ্ছে, নাকি আলো এবং অন্ধকারের একটা মানে মানে কি কি বলবো, একটা মাঝামাঝি অবস্থানকে বোঝানো হচ্ছে, যেখানে আলো এবং অন্ধকার দুটো অবস্থান করছে। ইভিনিং কি, আলো এবং অন্ধকারের মাঝামাঝি একটা, হ্যাঁ, মাঝামাঝি অবস্থান। তার তার মানে কি এখানে আমরা, গোধূলি। হ্যাঁ, ও মানে কি এখানে আমাদেরকে বোঝানো হচ্ছে যে আসলে আমরা ভালো এবং মন্দের একটা মিশ্রণের একটা অবস্থানে আছি। মানে সৃষ্টিকর্তার সৃষ্টির দ্বারা আমরা সৃষ্ট, সাথে সাথে আমরা অপরাধে যুক্ত হয়ে গেছি। ঠিক আছে তো? এর জন্য কি হচ্ছে, আমরা অন্ধকারে নিমজ্জিত হয়ে যাচ্ছি আস্তে আস্তে, এই জন্য তিনি বলছেন। হ্যাঁ, তারপর দেখো, এবং আরেকটা কি বলছে, উইপিং মানে কি, কান্না করা। এই ডিউ বলতে আসলে কি কি বোঝানো হচ্ছে? ডিউ মোটামুটি এখানে সিম্বলাইজ করতেছে, তোমাদের বইয়ে যদি দেখো, ম্যাটেরিয়ালিজমকে নির্দেশ করতেছে। ইভিনিং যখন শুরু হয় তখন তো ডিউ পড়া শুরু হয় নাকি? ডিউ কখন পড়ে বলো তো? সন্ধ্যায়। হ্যাঁ, ডিউ mainly কখন সকাল পড়ে? সন্ধ্যায়। সকালে পড়ে না, সারা রাত ধরে পড়ে, সকালে আমরা দেখতে পাই। বুঝতে পেরেছো? মেনলি শুরু হয় কখন ডিউ পড়াটা? সন্ধ্যায়। সেটা সূর্য ওঠার আগ পর্যন্ত চলে, তাই আমরা মনে করি যেন সকালে পড়তেছে, আসলে সকালে পড়তেছে না, ওটা সন্ধ্যা থেকেই শুরু হয়ে যায়। বুঝতে পেরেছো? তার মানে কি, ডিউ মেনলি ম্যাটেরিয়ালিজমকে রেফার করছে। ডিউ মানে আমাদেরকে নিমজ্জিত করে ফেলে, আমাদেরকে ঢেকে ফেলে, এমন কিছু একটা অবস্থানকে বোঝাচ্ছে। এবং সেটা শুরু হয় কোথা থেকে? সন্ধ্যা থেকে। সন্ধ্যা থেকে শুরু হয়, আমাদেরকে অন্ধকারে নিমজ্জিত করে ফেলে। আর সেই অন্ধকার নিমজ্জিত অবস্থায় তিনি আমাদেরকে খুঁজছেন, আমাদের জন্য কান্না করছেন। ঠিক আছে তো? এই তাই বলছে, দেখো, হি উইপস, সেই বার্ড উইপস উইথ সরো ইন দ্য কোয়াইট অফ দ্য ইভিনিং মর্নিং দেখো, হিউম্যানিটিস লস অফ ডিভাইন গ্রেস। কারণ কি, ডিউ পড়া শুরু হওয়া মানে কি, আমাদেরকে জাগতিক যে ম্যাটেরিয়াল যে চিন্তা ভাবনা, সেগুলোকে আমাদেরকে ঢেকে ফেলতেছে আস্তে আস্তে, এগুলোকে ডিউ হিসাবে কল্পনা করা হচ্ছে। বুঝতে পেরেছো? হ্যাঁ, এইটা। আর কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে আমরা আসি, এগুলো আরো পাবা, এগুলো পড়বা, দেখবে এখানে বোঝাবে যে সিম্বলে কি কি বোঝানো হচ্ছে। দেখো, দ্য ইভিনিং রিপ্রেজেন্ট দ্য ডিক্লাইন অর টুইলাইট অফ হিউম্যান স্পিরিচুয়াল লাইফ। হ্যাঁ, এখানে কি থাকে? অ্যান এজ অফ ডার্কনেস অ্যান্ড ডিকে ফলোইং দ্য ব্রাইট মর্নিং অফ ইনোসেন্স। তাহলে আমরা এতক্ষণ ইনোসেন্সে ছিলাম, একদিকে ইনোসেন্স আর একদিকে কি বলো, এক্সপেরিয়েন্স। একদিকে অপরাধ, একদিকে কি বলো, ইনোসেন্স। তাই তো? একদিকে পাপ, এক ধরনের নিষ্পাপ ভাব, এই দুটা যেন আমাদের মাঝে আছে। মানুষ কি, দেখো তো, এই পৃথিবীতে পাপ করে কোন প্রাণী পৃথিবীতে? এই পাপের ব্যাপারটা কোন প্রাণীর সাথে রিলেটেড ভাবো তো? পৃথিবীতে যত প্রাণী আছে, কোটি কোটি লক্ষ লক্ষ প্রাণী আছে, কোনটা আছে? মানুষের একমাত্র মানুষের সাথে এই জিনিসটা যায়, আর কারোর সাথে যায় না। মানুষের তার মানে সাথে। মানুষই একমাত্র পাপ করে, আর কোনো প্রাণী পাপ করে না। কারোর সাথে পাপের কোনো সম্পর্ক নেই, যত সম্পর্ক এই মানুষের সাথে। ঠিক আছে তো? তাই অতএব পৃথিবীর অন্যান্য সৃষ্টি নিয়ে সৃষ্টিকর্তার কোনো অভিযোগ নেই, যত অভিযোগ আমাদের এই মানুষকে নিয়ে। এই মানুষের জন্য কত ধর্ম তিনি পৃথিবীতে পাঠিয়েছেন, কত নবী পাঠিয়েছেন, তিনি আর কারোর জন্য এগুলো পাঠাননি। পাঠাইছেন বলো? আমরা জানি না হয়তো বা, কিন্তু আমরা যতটুকু জানি তার ভিতর থেকে এটুকুই বুঝি যে তিনি নবী পাঠিয়েছেন, তিনি আমাদেরকে সুপথে পরিচালনার জন্য কত দিক নির্দেশনা দিয়েছেন, তিনি আমাদের জ্ঞান বুদ্ধি সব কিছু দিয়েছেন, আমাদেরকে পরিবর্তনের চিন্তা ভাবনা দিয়েছেন, যা অন্য প্রাণীর ভিতরে দেয়নি। দিয়েছেন বলো? বাঘ এখনো মাংস খায় এবং বনেই থাকে, পাখি এখনো গাছে থাকে, সাপ এখনো গর্তে থাকে, তারা এখন নিশ্চয় উন্নত বাড়ি বানায়নি। পৃথিবীর বয়স কোটি কোটি বছর হলেও তারা এখনো সেই রকমই আছে। কিন্তু মানুষের কত পরিবর্তন, খাওয়া দাওয়ায় পরিবর্তন, পোশাকে পরিবর্তন, ধর্মীয় চিন্তাভাবনায় পরিবর্তন, নীতিনৈতিকতায় পরিবর্তন, এবং হচ্ছেও প্রতিনিয়ত পরিবর্তন, হচ্ছে কিনা বলো? অতএব যত সমস্যা এই মানুষকে নিয়ে পৃথিবীর। তাই জানো যে তিনি তাকে ডাকছেন, না এরকম ভাবে সৃষ্টিকর্তা হাত তুলে ডাকছেন যে তোমরা উঠে আসো, এখানে সেটাই বলা হবে। দেখো, তাই কবি তখন কি করছেন? কবি আমাদের কাছে আরজি করছেন, হ্যাঁ, বার্ড বা প্রফেট আরজি করছেন, ও আর্থ রিটার্ন। আর্থ বলতে কাকে বোঝানো হচ্ছে? দেখো, এইখানে কিন্তু কবি আর কোনো গ্রহ নক্ষত্রকে বোঝাননি, তিনি বুঝিয়েছেন এই পৃথিবীকে, কারণ পৃথিবীতে মানুষের বসবাস। হয়তো আরো কোনো পৃথিবী থাকতে পারে, কিন্তু আমরা যতটুকু জানি এই সূর্যের, তাই তো, যে ইয়াটা আছে, মানে সৌরজগৎ, এখানে একমাত্র আর্থ, তাই তো, সেখানে মানুষের বসবাস। অতএব যেখানে মানুষ আছে, এই মানুষটাকে রেফার করতে বা বলতে তিনি আর্থ শব্দটি ইউজ করেছেন। এই আর্থ বলতে তিনি কি পৃথিবীর সব অন্যান্য প্রাণীকে বোঝাচ্ছেন, নাকি শুধু মানুষকে বোঝাচ্ছেন? মানুষকে বোঝাচ্ছে। বলছে তোমরা যে পাপের পথে চলে গেছো,
ও আর্থ রিটার্ন, তোমরা আবার ফিরে আসো। অ্যারাইজ, উঠে পড়ো, ফ্রম আউট দ্য ডিউই গ্রাস, তোমরা ওই যে ডিউয়ে নিমজ্জিত ঘাসের মধ্যে পড়ে তোমরা যে নিমজ্জিত হয়ে গেছো সেখান থেকে দয়া করে উঠে আসো। কারণ কি ডিউ গ্রাস মানে কি, এই যে জাগতিকতা, যার মধ্যে আমরা পুরো ডুবে গেছি, তাই তো শিশির পরে আমাদেরকে পুরো কি করে ফেলছে, ঢেকে ফেলেছে, সেখান থেকে আমাদের উঠে আসতে বলতেছেন। কারণ কি নাইট ইজ অন অ্যান্ড অলরেডি রাত প্রায় কি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, তাই তো। অন মানে কি শেষ হয়ে যাওয়া, অলমোস্ট ওভার এরকম। অ্যান্ড দ্য মর্ন, এবং সকাল আস্তে আস্তে কি হচ্ছে, রাইজেস। অ্যান্ড দ্য মর্ন রাইজেস ফ্রম দ্য স্লাম্বারাস ম্যাস। স্লাম্বারাস মানে কি ঘুমন্ত, তাই তো। যারা অলরেডি স্লাম্বার করছে মানে কি পুরো মানে কি বলবো সেন্সে নেই, সেন্সলেস অবস্থায় ঘুমিয়ে আছে, সেই ম্যাস বা জনগণ আস্তে আস্তে উঠতেছে, সকালও হচ্ছে তার মাধ্যম দিয়ে। তাই বলছে দ্য মর্ন রাইজেস ফ্রম দ্য স্লাম্বারাস ম্যাস। এই মর্ন মানে কি শুধু কি রাত দিন সকাল এটাকে বোঝাচ্ছে, নাকি আস্তে আস্তে মানুষের মধ্যে সেই স্পিরিচুয়াল চিন্তা ভাবনাগুলোকে আস্তে আস্তে বোধোদয় হওয়াকে বোঝাচ্ছে, বলো? নতুন ভাবে কি স্পিরিচুয়াল চিন্তা ভাবনা আসা। মানে বোধ আবার হচ্ছে মানুষের, এবং আস্তে আস্তে তারা সেই যারা এতক্ষণ পাপের ভিতরে নিমজ্জিত ছিল, তারা পাপের মধ্যে ঘুমিয়েছিল এরকম আর কি অবস্থা, হ্যাঁ, তারা আস্তে আস্তে জেগে উঠছে এবং নিজেদেরকে হয়তো বা ফেরাচ্ছে। তাই বলছে তাদেরকে ডাকতেছে তোমরা ফিরে আসো, আবার সৃষ্টিকর্তার দিকে ফেরো। এটা একটা ধর্মীয় ইঙ্গিত দেখাচ্ছে, ঠিক আছে তো। তাই বলে দেখো দ্য বার্ড কলস আপন দ্য আর্থ সিম্বলাইজিং ফরেন হিউম্যানিটি টু রিটার্ন টু স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস। He urged her to rise up from the dewy grass where she lies asleep in ignorance and sorrow. এই slumberous mass মানে কি ignorance and sorrow বোঝাচ্ছে। The dark night of sin and despair is almost over. নাইট কাকে নির্দেশ করে? নাইট সিম্বলাইজেস সিন অ্যান্ড ডিসপেয়ার, সেটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। অ্যান্ড দ্য মর্নিং অফ রিনিউয়াল অ্যান্ড এনলাইটেনমেন্ট ইজ বিগিনিং টু রাইজ ফ্রম দ্য হেভি স্লিপ অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, তাহলে হেভি স্লিপ অফ দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, তাহলে পৃথিবীর এই যে আকর্ষণ, পৃথিবীর এই যে আমাদেরকে মোহিত করে রাখা, অ্যামেজ করে রাখা, আমরা পৃথিবীর মানে কি জাগতিকতার মধ্যে ঘুমিয়ে আছি, সেই হেভি স্লিপ থেকে আমাদেরকে জাগতে বলছে। তার মানে কি এখানে শুধু আমাদের এই ফিজিক্যাল স্লিপকে বোঝাননি, আমাদের আধ্যাত্মিক যে দৈনতা, আমাদের আধ্যাত্মিক যে অপরাধ, তাই তো, মানে অপরাধের কারণে আধ্যাত্মিকতাকে দূরে সরে যাওয়া, তাই তো, এই সম্পর্কে আমাদের মানে কি আগ্রহ না থাকা, এই বিষয়গুলোকে তিনি স্লিপ হিসাবে বর্ণনা করেছেন। তো তিনি একটা ভবিষ্যতের একটা কি শুভ লক্ষণ যেন দেখতে পাচ্ছেন, যে পৃথিবীর মানুষ আস্তে আস্তে যেন ফিরছেন, সকাল যেন হচ্ছে। অতএব তোমরা সকাল যেহেতু হচ্ছে, তোমরা সবাই উঠে পড়ো, হ্যাঁ, তোমাদের অপরাধ বোধ থেকে নিজেকে মানে কি ইনোসেন্ট ভাবে নিয়ে আসো, সৃষ্টিকর্তার দিকে ফিরো, হ্যাঁ, এরকম একটা বিষয় কিন্তু তিনি এখানে বলছেন। কি বুঝতে পারছো? দেখো এই যে ডিউ গ্রাস কি সিম্বলাইজ করছে, ডিউ গ্রাস সিম্বলাইজেস দ্য ফ্রেশনেস অফ মর্নিং অ্যান্ড দ্য টিয়ার্স অফ রিপেন্টেন্স দ্যাট অ্যাকম্পানি অ্যাওয়েকেনিং। দ্য বার্ড কলস অন আর্থ টু রাইজ ফ্রম ইটস স্টেট অফ স্লাম্বার অ্যান্ড ইগনোরেন্স টু শেক অফ হার প্যাসিভিটি অ্যান্ড রিক্লেম হার ডিভাইন কনসাসনেস। হ্যাঁ, যে একসময় গডের সাথে আমাদের যোগাযোগ ছিল, এবং আমরা যদি গডের সাথে যোগাযোগ রাখতাম তাহলে পুরো মহাবিশ্বকে পরিচালনা করতে পারতাম, কিন্তু আজকে সেই ক্ষমতা আমরা হারিয়েছি। তাই কবি আমাদেরকে বলছেন তোমরা উঠে পড়ো। তাই তো দেখো নাইটকে সিম্বলাইজ করছেন, নাইট সিম্বলাইজেস দ্য পিরিয়ড অফ ডার্কনেস সিন অ্যান্ড মোর। এই যে এই ফ্রেজ, এই শীটটা তোমরা ভালো করে পড়বা, কারণ অনেক ব্রিফ কোশ্চেন আসে যেগুলো সিম্বলাইজকে বোঝায়, যে হোয়াট ডাজ গ্রাস সিম্বলাইজ হেয়ার, বা হোয়াট নাইট সিম্বলাইজেস, হোয়াট মর্ন সিম্বলাইজেস, হোয়াট বার্ড সিম্বলাইজেস, এরকম কিন্তু অনেক কিছু আসতে পারে, ঠিক আছে। দেখো মর্ন কি সিম্বলাইজ করছে, মর্ন রিপ্রেজেন্ট স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং, ডিভাইন ইলুমিনেশন অ্যান্ড দ্য কামিং অফ ট্রুথ। মানে আস্তে আস্তে আমাদের বোধোদয় হচ্ছে, সকাল হচ্ছে, আমরা অপরাধটাকে ছেড়ে আস্তে আস্তে ভালোর দিকে ফিরছি। তার মানে দ্য রিভার্থ অফ দ্য সোল আফটার ইটস লং স্লিপিং এক্সপেরিয়েন্স। এবার বলছে কি একবার যখন ফিরে আসবা, আর কি ফিরতে কি বলো, একবার যখন ফিরে এসেছো তখন আর অপরাধের দিকে ফিরতে কি বলছে না নিষেধ করছে? আর ফিরে যেও না। একবার যখন তোমরা টার্ন করেছো সৃষ্টিকর্তার দিকে, একবার তোমরা মন ফিরিয়েছো, দয়া করে আর তোমরা মুখ ফিরিয়ে নিও না। হোয়াই উইল দাও টার্ন অ্যাওয়ে, তোমরা আসলে মুখ ফিরিয়ে কেন নিবে, কি উদ্দেশ্য তোমাদের? হ্যাঁ, দ্য স্টেয়ারি ফ্লোর, দ্য ওয়াটারি শোর, এই যে আকাশ মহাবিশ্ব, এই যে ওয়াটারি শোর মানে কি, এই যে পৃথিবী, এই মহাসমুদ্র, সব কিছু তো তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, ইজ গিভেন দি, তোমাকে তো দিয়ে দিয়েছে কতদিন পর্যন্ত, টিল দ্য ব্রেক অফ ডে, তাই তো, টিল দ্য ব্রেক অফ ডে। হ্যাঁ, এই যে দিন, এই মানে কি পৃথিবীর শেষ বোঝাচ্ছে। হ্যাঁ, পৃথিবী যখন একসময় শেষ হয়ে যাবে, হ্যাঁ, ফাইনাল ভোর হবে নাকি, তাহলে সব কিছু তোমাকে তো দিয়ে দেওয়া হয়েছে। এই দেখো স্টেয়ারি ফ্লোর বলতে কি বোঝানো হচ্ছে বলো, এই যে মনে করো স্টেয়ারি ফ্লোর মানে কি আকাশ,
আকাশে কি বলো, তারা না, তারা খচিত, এটাকে ফ্লোর বলছে। আর ওয়াটারি শোর বলতে কি বোঝানো হচ্ছে, নিচে বোঝানো, তার মানে মহাবিশ্ব, পৃথিবী, সমুদ্র। সবকিছুকে একসাথে বোঝাচ্ছে, তাই তো। স্ট্যারি ফ্লোর দেখো কি বলছে, দ্য স্ট্যারি ফ্লোর রেফার্স টু দ্য হেভেন অর দ্য ইন দ্য নাইট স্কাই ফিল্ড উইথ স্টার, সিম্বলাইজিং ডিভাইন অর্ডার অ্যান্ড মানে এক্সটার্নাল উইজডম। অন্যদিকে ওয়াটারি শোর কি রিপ্রেজেন্ট করছে, রিপ্রেজেন্ট দ্য আর্থলি রিয়ালম, বিশেষ করে পৃথিবীকে বোঝাচ্ছে, সি বা ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডকে বোঝাচ্ছে। অতএব এই সব কিছু তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, তো তোমাকে কখনো বলা হয়েছিল যে তোমাকে কিছু দেওয়া হবে না? টুগেদার দিস ইমেজ ডেপিক্ট দ্য ইউনিভার্স, অতএব এই ওয়াটারি শোর, তাই তো, তারপর হচ্ছে স্ট্যারি ফ্লোর, এই পুরো ব্যাপারটা কাকে নির্দেশ করছে বলো? ইউনিভার্সকে। পুরো মহাবিশ্বকে। ইউনিভার্সকে বোঝাচ্ছে। এই ইউনিভার্স কি করা হয়েছে, ইজ গিভেন দি, তোমাকে তো দিয়ে দেওয়া হয়েছে। কতদিন পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে? যতদিন না তুমি আবার উঠে আসছো, তাই বুঝতে দেখো। হ্যাঁ, দ্য শাইনিং হেভেন্স অ্যাবভ অ্যান্ড দ্য ওয়াটার্স অফ দ্য আর্থ, দ্য হোল ন্যাচারাল ওয়ার্ল্ড হ্যাভ বিন গিভেন টু হার অ্যাজ হার ডুয়েলিং অ্যান্ড গাইডিং আনটিল দ্য অ্যারাইভাল অফ দ্য ফাইনাল ডন অফ স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং অ্যান্ড রিডেমশন। যতক্ষণ না পর্যন্ত আমরা স্পিরিচুয়ালি অ্যাওয়েকেনিং করতেছি বা আমাদের মধ্যে রিডেমশন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা পৃথিবীতে আসক্ত। পৃথিবী আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, আমরা পৃথিবীকে নিয়ে ব্যস্ত হয়ে আছি, আমরা পৃথিবীর আলোকে আলোকিত হচ্ছি, কিন্তু সৃষ্টিকর্তাকে আমরা ভুলেই গেছি। তাই তিনি বলছেন কি, যে তোমরা ফিরে আসো। তাই বলতে দেখো, দিস মিনস দ্যাট শি মাস্ট স্টপ রিজেক্টিং ডিভাইন ট্রুথ অ্যান্ড দেখো সি ইজ টার্নিং হার ব্যাক অন গড। সেটা ইমাজিনেশন হোক আর স্পিরিচুয়াল লাইটে হোক, আমরা যেন সৃষ্টিকর্তার দিক থেকে আর আমাদের কি মুখ না ফিরিয়ে নিই, তাই না? অতএব মূল কথা হলো কি, দেখো, ইন এসেন্স দ্য বার্ড রিমাইন্ডস দ্য আর্থ দ্যাট ইভেন ইন আর ফলেন স্টেট শি ইজ নট অ্যাবান্ডন্ড। হ্যাঁ, আমরা হয়তো পতিত হয়েছি, কিন্তু তারপরেও সৃষ্টিকর্তা আমাদেরকে কিন্তু ডাকছেন, আমাদেরকে কলিং করছেন, কলিং দ্য লেফট সোল, তিনি এখনও আমাদেরকে ডাকছেন, আমরা যেন ফিরে যাই। আর যদি একবার ফিরে যাই, আমরা যেন আর সৃষ্টিকর্তা থেকে কি পিছনে না ফিরি, নাকি? অতএব দ্য ইউনিভার্স ইটসেলফ ইজ আ সাইন অফ ডিভাইন মার্সি, তাহলে পুরো পৃথিবীকে আমাদের দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা দেখো গডের দেওয়া জিনিস নিয়েই ব্যস্ত হয়ে আমরা গডকেই ভুলে যাচ্ছি, তাই না? ব্যাপারটা এরকম না? এই পুরো পৃথিবী, পুরো মহাবিশ্ব, সবকিছু কার বলো? আমাদের মানুষের জন্য সৃষ্টি মানুষের করা জন্য। হয়েছে। কিন্তু কে দিয়েছে এগুলো? মানুষ নিজে তৈরি করছেন, গড। গড দিয়েছেন। তাহলে গডের দেওয়া জিনিস নিয়ে ব্যস্ত হয়ে আমরা গডকেই ভুলে যাচ্ছি, অথচ কিছুদিন পরে সব কিছু ছেড়ে আমাদেরকে চলে যেতেই হবে। তাহলে ওই যে যেদিন তোমার ফাইনাল ডন হবে, যতদিন তুমি মারা না যাচ্ছ, ততদিন পর্যন্ত পৃথিবী তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে তো? কিন্তু এটা তো বেশি দিন থাকবে না, বুঝতে দেখো, আনটিল দ্যাট মোমেন্ট দ্য ওয়ার্ল্ড বোথ দ্য স্টারি হেভেন্স অ্যান্ড হেভেনলি আর্থলি ওয়াটার্স সার্ভ অ্যাজ আ টেম্পোরারি হোম অ্যান্ড আ মিনস অফ গাইডিংস ফর হিউম্যান কাইন্ড। তাহলে ততদিন পর্যন্ত তোমাকে দিয়ে দেওয়া হয়েছে যতক্ষণ না পর্যন্ত তোমার শেষ দিন আসতেছে, তোমার ব্রেক অফ ডে আসতেছে। মানে তুমি যতক্ষণ না পর্যন্ত, মানে কি, পৃথিবীতে থাকা মানে রাতে থাকা, বুঝতে হবে। আর সকাল হওয়া মানে কি, মৃত্যুর মাধ্যম দিয়ে আবার সৃষ্টিকর্তার সান্নিধ্যে চলে যাওয়া। এটা অনেক কিছুভাবে আমরা কিন্তু মিন করতে পারি, অনেকভাবে আমরা কিন্তু বোঝাতে পারি। অতএব সেকেন্ড ইয়ারে যে কবিতাগুলো পড়বা, অধিকাংশ ক্ষেত্রে এই কবিতাগুলোর সিম্বলিক মিনিংটা আমাদেরকে বুঝতে হবে, বুঝতে পেরেছ? আমরা কিন্তু লিটারাল মিনিং বুঝতে পারলে আমরা কিছুই বুঝবো না, বুঝতে চাইলে আমরা বুঝবো না। আমাদেরকে কি করতে হবে, সিম্বলিক মিনিং বুঝতে হবে, যে এটা দিয়ে তিনি কি বোঝাতে চাচ্ছেন, বা কি বোঝাতে, মানে আমরা কি বুঝতে পারি, কি হতে পারে এটা দিয়ে বোঝানো। হ্যাঁ, এরকমভাবে আমাদেরকে প্রতিনিয়ত ওয়ার্ড বা এর মিনিংগুলোকে খুঁজতে হবে। তাহলে দেখো, দুটা কবিতার মধ্যে কি আমরা পার্থক্য পাইছি কিনা? দুটা, ইন্ট্রোডাকশন ইনোসেন্স আর ইন্ট্রোডাকশন অফ কি সংস অফ এক্সপেরিয়েন্স। দুটার মধ্যে কি একটা ইয়ে আছে না বলো, একটা পার্থক্য আছে না? এটা কিন্তু পার্থক্য আমরা পেয়েছি, তাই না? দেখো এখানে আমি একটু এই জায়গায় দেখো থিমেটিক ব্যাপারগুলো দিয়েছি, তোমরা একটু খেয়াল দেখো, দ্য থিম অফ কনফ্লিক্ট বিটুইন ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স। এই জায়গাটা যদি আমরা একটু পড়ি, তাহলে দেখো ইন্ট্রোডাকশন যদি আমরা পড়ি, বলছে কোথায় গেল, ডেসপাইট ইটস টোন অফ ল্যামেন্টেশন, এখানে এক ধরনের ল্যামেন্টেশন আছে। দ্য পোয়েম ইজ নট ডিসপেয়ারিং, এটা পুরোপুরি কিন্তু হতাশাজনক না, কিন্তু এটা নির্দেশ করতেছে যে এখনো আমাদের আশা আছে, গড আমাদেরকে ডাকছেন। ইট রেডিয়েটস হোপ অ্যান্ড ডিভাইন মার্সি। দ্য ফাইনাল স্টেঞ্জা এম্বডিজ বিলিভ দ্যাট গডস লাভ এন্ডিওর্স হিউম্যান ইভেন ইন, দেখো, হিউম্যানিটিস ফলেন স্টেট, মানে গড এখনো আমাদেরকে ভালোবাসেন। দ্য বার্ড প্লিডস উইথ দ্য আর্থ নট টু টার্ন অ্যাওয়ে এনি লঙ্গার ফ্রম ডিভাইন ট্রুথ। হিজ কোশ্চেন, হোয়াই উইল দাও টার্ন অ্যাওয়ে, তার কোশ্চেন হচ্ছে কি, তোমরা কেন বা তোমরা গডের কাছ থেকে দূরে চলে যাচ্ছ। এক্সপ্রেস ডিভাইন কম্প্যাশন অ্যান্ড সরো রেদার দ্যান অ্যাঙ্গার, যে কেন তুমি আমার কথা শুনছো না। দ্য ইমেজ অফ দ্য স্টারি ফ্লোর অ্যান্ড ওয়াটারি শোর রিপ্রেজেন্টস দ্য ইউনিভার্স, দ্য হেভেন্স অ্যান্ড দ্য আর্থ অ্যাজ সাইন অফ গডস কন্টিনিউইং গ্রেস।
মানে আমরা দেখো ওই যে বললাম তিনি আমাদেরকে এখনো গ্রেস করেই যাচ্ছেন, কারণ এই পৃথিবীটা তিনি আমাদেরকে দিয়ে দিয়েছেন। পৃথিবীকে দিয়ে দেওয়া মানে কি, তার মানে তিনি করুণা করে আমাদেরকে এগুলো দিয়েছেন, আমরা সেগুলোকে ব্যবহার করছি। তাহলে সেই গডের দেওয়া জিনিসও যখন তোমরা ব্যবহার করছোই, তাহলে গড থেকে তোমরা দূরে থাকা কেন? হ্যাঁ, এরকমভাবে কিন্তু তিনি বুঝিয়েছেন। হ্যাঁ, তারপরে দেখো, দ্য ব্রেক অফ ডে সিগনিফাইজ দ্য আলটিমেট রিডেমশন অফ দ্য সোল, দ্য রিটার্ন টু ডিভাইন ইউনিটি। দিস হোপফুল কনক্লুশন টেম্পার্স দ্য পয়েম স্টোন অফ সরো উইথ আ ভিজন অফ রিনিউয়াল। ব্লেক সাজেস্ট দ্যাট দ্য ফলেন ওয়ার্ল্ড ইজ নট বিয়ন্ড রিপেয়ার, যে এই ফলেন ওয়ার্ল্ডকে যে রিপেয়ার করা যাবে না তা না, বরং ডিভাইন লাভ অ্যান্ড ইমাজিনেশন ক্যান স্টিল রেস্টোর ইট, এটা এখনও আমরা রেস্টোর করতে পারি। দ্য বার্ডস ভয়েস দেয়ারফর বিকামস নট জাস্ট আ কল টু রিপেন্টেন্স বাট আ প্রমিস অফ লাইট, আশার একটা, তাই তো, আলো হিসেবে আমাদেরকে দেখিয়েছেন যে আমরা যদি ফিরি তাহলে আমরা পুনরায় সৃষ্টিকর্তার দেওয়া সেই অনুগ্রহ, তাই তো, সৃষ্টিকর্তার জায়গা যে দেওয়া যে জায়গা, সেগুলো আমরা অবশ্যই ফিরে পেতে পারি। বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা, তাহলে এগুলো, এই শীটটা তোমরা যদি একটু পুরোটা মানে দ্রুত রিডিং দিতে পারো, কারণ একই কথাগুলো প্রায় বলা আছে কিন্তু বিভিন্ন আঙ্গিকে বলা আছে, এইগুলো যদি পড়ো তাহলে তোমাদের কোশ্চেন আনসারগুলোকে মডিফাই করতে সাহায্য করবে। মনে থাকবে? জি স্যার। স্যার, স্লামবারাস মাস এটা সম্পর্কে আরেকবার বলবেন? বুঝি নাই, বলো, তোমার কথা বোঝা যাচ্ছে না। স্লামবারাস মাস এটা সম্পর্কে আরেকবার বলবেন? স্লাম্বারাস মানে বুঝো তো? সামব্লাস, আমি বললাম কি স্লাম্বারাস মানে কি বলো? ঘুমন্ত বলছেন। হ্যাঁ, ঘুমন্ত বলতে আমরা আসলে কি বুঝছি? এখানে ঘুমন্ত বলতে তুমি কি বুঝছো বলো তো? এখানে ঘুমন্ত মানে বলতে কি বোঝানো হচ্ছে? স্যার, আমরা যে পাপ করি এটা তো শুধু মানে পাপ আমাদের এই করা না, সম্পর্কে। বলো যে পাপের ভিতর নিমজ্জিত হয়ে থাকা বোঝানো হচ্ছে। জি স্যার। আর এই ম্যাস বলতে জনগণকে বোঝানো হচ্ছে, মানে যে জনগণ অলরেডি, মানে কি জনগণ মানে কি, পৃথিবীর মানুষকে বোঝানো হচ্ছে, তাই তো? তাহলে যে পৃথিবীর মানুষ কিসে জাগতিকতায় পুরো স্লাম্বারাস হয়ে আছে, মানে কি ডুবে আছে, ঘুমিয়ে আছে, তাদেরকে বোঝাতে ব্যবহার করা হয়েছে। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, দেখো এই জায়গায় কি স্যার, বলছে। হ্যাঁ বলো। স্যার আমি হচ্ছে কালকে ক্লাসটা করতে পারি না, সো এখানে উইলিয়াম ব্লেকের স্যার কয়টা মূলত কবিতা আছে, আজকে দুইটা পড়লাম, গতকালকে মানে কবিতা পড়া হয়েছিল। এই যে এখানে দেওয়া আছে কতগুলো কবিতা আছে, এই যে এখানে দেখতে পাবো। হ্যাঁ, এইটা হচ্ছে এগুলো হচ্ছে সংস অফ ইনোসেন্সের, আর এগুলো হচ্ছে সংস অফ এক্সপেরিয়েন্সের। আচ্ছা আজকে স্যার। আমরা দুটো পড়লাম, ঠিক আছে? হুম। একটু কিছু জিনিস স্যার বুঝার ছিল। হ্যাঁ, কেউ কিছু বলতেছো? জি স্যার, আমি বলতেছিলাম কি, আমরা যে স্যার ড্রামা পড়ছি, আপনি তো ড্রামার হচ্ছে টেক্সট পড়াইছেন। এখন ধরেন আপনি, আপনার কাছে স্যার আমি পড়াটা বুঝি, আপনি যে হচ্ছে আপনার পিডিএফ দেখে দেখে পড়ান, ওখানে আমি বুঝি, কিন্তু পিডিএফ আমি নিজেও পড়েছি। তারপর যখন আমি মেইন বই, যে ওই যে রামজিলালের ড্রামার যে বইটা অডিপাসের কিনছি, এটা নিয়ে যখন আমি পড়তে বসি, তখন স্যার আমি আর কিছুই বুঝি না, এরকম মনে হয়। তুমি ওখানে কি বুঝতেছো না সেটা আমাকে বলবো যে স্যার এই লাইনটা আমি বুঝতেছি না, ওখানে তো আলাদা কিছু থাকার কথা না। না, এই লাইনটা না, রামজিলালের ধরেন আমি একটা পেজ মানে কিভাবে এটার পড়া শুরু করব এটাই বুঝতেছি না। যে আপনি তো স্যার শুধু টেক্সট পড়াইছেন, বা টেক্সটের সাথে যতটুকু ধরেন আমাদের প্রয়োজন এতটুকুই না, এতটুকুই তো পড়াইছেন। কিন্তু আমি যখন মেইন বইটা বের করি, তখন স্যার আর মনে হয় যেন মানে আপনার পিডিএফ এর সাথে আমি কোনো কিছু মিলাইতে পারতেছি না। কেন, এখানে আছে এখানে আছে তোমার ইডি পাস, আর ওখানে আছে অন্য কিছু, এরকম কিছু? না স্যার, এরকমও না, কিন্তু তাহলে বইয়ের পেজ দিয়ে কিরকম, আবার টেক্সটও দিচ্ছে এলোমেলো, মানে রামজিলালের বইটা ধরেও যদি একদিন দেখাইতেন স্যার। তুমি তো সামারি পড়বা, আজকে তুমি রামজিলালের সামারি পড়ো, ওই পড়ে ধরনের দেখবা তো যে ভিন্ন ভিন্ন আছে। রামজিলাল টেক্সট না। রামজিলাল না ডক্টর সেন, ওই যে যেটা, যে বইটা কিনছি ওইটার মধ্যে আমি বুঝতেছি না কিভাবে পড়ছি। তোমার স্যার, ওখানে বা এগুলো তো টেক্সট দেওয়া নেই। ইউনিভার্সের জন্য তো আলাদা টেক্সট দিতে হবে। তোমার এখানে কিন্তু প্রচুর সাউন্ড আসতেছে, তুমি স্ক্রিনশট দিবা যে স্যার আমি এটা বুঝতেছি না, এটা কোথা থেকে আসলো। ঠিক আছে, আমি তো বুঝতেছি না যে তুমি আসলে কি বলতেছো, তুমি আসলে যে কি পড়তেছো সেটাই তো জানতেছি না। তাহলে আমি তোমাকে টেক্সট পড়ালাম, আর টেক্সটের জিনিস তুমি যদি তোমার রামজিলাতে না পাও, তাহলে তো আমি তোমাকে অন্য কিছু পড়িয়েছি মনে হচ্ছে। হ্যাঁ, এরকম কিছু? তুমি সামারিতে যাবা, তুমি ক্যারেক্টার নিয়ে পড়বা, দেখি তো তোমার ভিন্ন কিছু আসে কিনা ওই জায়গায়।
তুমি তো জায়গা মতো যেতেই পারোনি হয়তো, তো আর তুমি হয়তো টেক্সট বুঝতেছো রামজির ভিতর, রামজির মধ্যে তো টেক্সট নাই তোমার, ঠিক আছে? আলাদা। তো এখন আমি বুঝতেছি, তার মানে আগে হচ্ছে রামজিলাল থেকে টেক্সট মানে ক্যারেক্টার গুলো আলাদা আলাদা করে পড়বো, তারপর সামারি পড়বো, তাই না? এরকম করে পড়বো। সেটা তোমার ইচ্ছা, তুমি এখন কি করে পড়বা, আমি তো টেক্সট তোমাকে পড়াই দিয়েছি, এখন তোমার তো সব কিছু আমি বুঝিয়ে দিয়েছি, এখন তুমি ওই বই থেকে কি পড়বা না পড়বা তুমি জানবা। তুমি সামারিও পড়তে পারো, তুমি ক্যারেক্টারও পড়তে পারো, তুমি কোশ্চেনও পড়তে পারো। এখন তুমি যে পাবা না, আমি যা পড়িয়েছি তুমি যদি রামজির ভিতর না পাও তাহলে তো বিশাল ব্যাপার, তাহলে তো একটা বিপদ হয়ে গেল আমার, যে আমি তোমাকে কি পড়ালাম তোমার রামজির ভিতরে নাই। বলো, হয়তোবা তুমি জায়গা মতো যাওইনি যে তোমাকে কি পড়তে হবে। তুমি সামারিটা পড়বা, রামজি থেকে সামারিটা পড়ে আমাকে বলবা যে স্যার আপনি যা পড়িয়েছেন এখানে সব উল্টাপাল্টা আছে, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার, বুঝেছি। আমি তো এভাবে পড়ে না বুঝলে আবার আপনাকে বলবো। হ্যাঁ, তুমি একটু বলবা আমাকে, যে তুমি হয়তো পড়া শুরুই করনি বা বোঝোনি যে কি পড়তে হবে। তুমি যে কথাটা বলেছো সেটা আমার কাছে একটু ব্যতিক্রম লাগলো, যে স্যার আপনি যা পড়িয়েছেন তার রামজিতে নাই বা মিলছে না, এরকমটা কখনোই হওয়ার কথা না। হয়তোবা তুমি ঠিক জায়গায় যেতে পারোনি, ঠিক আছে? জি, এটাই স্যার। আমি মানে বইয়ের ভিতর তো থাকবে, আপনি যা পড়াইছেন এগুলো তো বইয়ের ভিতর থাকবে, কিন্তু আমি বুঝে পাচ্ছি না বা বইটা শুরু করবো কিভাবে এটাই বুঝতে পারছি না। এই জন্য আপনাকে বইয়ে বলছি। তুমি সামারি পড়বা, বইয়ে তুমি ক্যারেক্টার পড়বা, বইয়ে তুমি কোশ্চেন পড়বা, এগুলো পড়বা, তাই না? জি জি, তাহলে স্যার আমি এগুলা পড়ে তারপর আপনাকে আবার দেবো। এটা কয়েকদিন যাবে স্যার। হ্যাঁ, তুমি পড়বা, তুমি আমাকে আমি যেগুলো পড়িয়েছি সেগুলো পড়ার পর তুমি তারপর ওটা পড়ে বলবা যে স্যার আপনার যা পড়িয়েছেন তার সাথে মিলছে না, এটা বলো, ঠিক আছে? আগে পড়ো। ইস, আচ্ছা, তো ঠিক আছে, তাহলে যেহেতু এরপর আমাদের ফোর্থ ইয়ারের প্রাইভেট আছে, তো যে দুটো কবিতা পড়ালাম এই দুটার যে শীট আমি দিয়েছি শীটগুলো তোমরা আগে ভালো করে পড়ে নাও, পড়ার পর তোমাদের যে বই আছে অ্যানোটেশন টেশন আছে সেগুলো থেকে পড়বা, পড়ার পর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আগামী ক্লাসে তোমরা অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবা, ঠিক আছে? হুম। আর পড়তে হবে কিন্তু মনোযোগ করতে হবে, আর কি কি না বুঝবা সেগুলো অবশ্যই বের করবা। আচ্ছা, তো ঠিক আছে, আজকে রাখতে হচ্ছে, তো সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।